নীল, দেখো আমায় ফুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দাও। না, তার এখন সম্ভব নয়। কেন? অদিতি, তুমি খুব ভালোভাবে জানো আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, জানি তো তুমি আমাকে ভালোবাসো নীল। আমি জানি তুমি আমার অভিমান করে আছো। তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। তুমি ভালোবাসায় কি বুঝো? বুঝো শুধু টাকা। আজ আমার টাকা আছে, আজ আমি কোটিপতি, তাই আমার কাছে ছুটে এসেছো। সেদিন আমার কিছু ছিল না, তাই তুমিও চলে গিয়েছিলে। নীল প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। না, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। যখন আমার বাবা ও আমার সৎ মামাকে অবহেলা করতো, তখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তোমাকে আমার কাছে পাইনি। যেদিন আমার সৎমা মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল, সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কারণ সেদিন আমি পথের ফকির ছিলাম তাই। আর আজ আমার অনেক টাকা হয়েছে, আমি কোটিপতি হয়েছি, তাই তুমি ফিরে এসছো। আবার কাল যদি আমি সব হারিয়ে পথে বসি, তাহলে আবারও আমাকে ছেড়ে যাবে। তোমার মতো মেয়েকে আমার চেনা হয়ে গেছে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ট্রেন মিস হয়ে যাবে। ও তাই? ভুল হচ্ছে আমার? কোনটা ভুল আর কোনটা ঠিক আমাকে এখন তোর কাছ থেকে শিখতে হবে, তাই না? নীল চৌধুরীকে তোর কাছ থেকে শিখতে হবে? বলেই দিলাম চুল ধরে টান। আহ, লাগছে আমার। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব খারাপ লাগছে। কাজটা করার সময় মনে ছিল না? ফলো করছিস, তাও আবার আমাকে। দেখুন, আমার কালকে এক্সাম আছে, প্লিজ আমাকে বাসায় যেতে দিন, দোহাই লাগে আপনার। এক্সাম তুই এখানেই দে, বলে ধাক্কা দিয়ে রুমে ঢুকতেই রুম লক করে দিলাম। ধাক্কাটা এতটাই জোরে ছিল, আমি দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। আমাকে ফলো করার ফল এখন তোকে ভুগতে হবে, আর ভুগবে তারা যারা তোকে পাঠিয়েছে। আমি জানি চাচ্ছ এই কাজটা তোমার ছাড়া আর কারো নয়। এত কিছু বলার পরে কীভাবে তুমি আমার সাথে কথা বলতে আসো আমার ভাবতে অবাক লাগে। তোমাকে নিজের লোক ভেবে কোম্পানির দায়িত্ব তোমার কাছে দিয়ে গিয়েছিলাম, আর তুমি তার বিনিময়ে আমার সাথে এই বেমানিটা করলে। আমার ভাবতেই ঘৃণা হয় যে সে লোকটা আমার চাচ্ছ, সেই চাচ্ছ যে আমাকে ব্যবহার করে নিজের স্বার্থ খুঁজে বের করেছো। ছি ছি। জানালা দিয়ে চোখে আলো এসে ছুঁয়ে দিল। তখন চোখ খুলে দেখলাম আমি অজানা একটা জায়গায়। মাথায় খুব ব্যথা করছে, রক্তগুলো শুকিয়ে কপালে লেগে আছে। কিছু মনে করতে পারছি না আমি কোথায়। ধীরে ধীরে কালকের কথা মনে পড়ে গেল। আমার বুক ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। হে আল্লাহ, এই কোন পাপের শাস্তি আমায় তুমি দিচ্ছ? আমার 2টা বছরের পরিশ্রম আজ এভাবে শেষ হয়ে গেল। মা, মা গো, আমি যে আর পাচ্ছি না। তোমার কথাই চাচুর সাথে দেখা করতে আসলাম। কি হলো আমার সাথে মা? ও মা, মা গো, তুমি কোথায়? শুনতে পাচ্ছ আমার কথা? আমি তো একা খুব ভয় পাই মা। আমি আর পাচ্ছি না মা। এখানে যে আমার সাথে কেউ নেই, আমি যে একা মা। আমার খুব ভয় লাগছে। বাবা তুমি কোথায়? কাঁদতে কাঁদতে কখন জানি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, আজকে ঈশান গ্রুপ অফ কোম্পানির সাথে ডিলটা কি ফাইনাল করব? ওনারা জানতে চাইছিলেন। রাত 9টা। ইয়েস স্যার। ব্রেকফাস্ট করে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। এই মেয়েটা কি আছে নাকি পালিয়েছে? রনি, রনি। ইয়েস স্যার। এনি ইনফরমেশন? স্যার স্যার, কোনো কথাই বের করতে পারছি না। শুধু একটা কথাই বারবার করে বলছে, আমাদের নাকি কোথাও ভুল হচ্ছে। এসব ড্রামা করে কিছুতে পারবে না। তোমরা ট্রাই করো, আর প্রয়োজন হলে ইনকোয়ারি করে বের করতে হবে। আর তোমরা না, প্রিন্স বা জেন্টসকে দিয়ে করাবে। আন্ডারস্ট্যান্ড? কোনো পুরুষ যেন টাচ না করে। ইয়েস স্যার, আই আন্ডারস্টুড। দেখুন, আমি কিচ্ছু জানি না। আমাকে কেন এত জোর করছেন? আমি সত্যি বলছি, আমাকে কেউ পাঠায়নি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। এত কিছুর পরে কিছু বের করতে পারলাম না। আচ্ছা, আমার কি আসলে কোথাও ভুল হচ্ছে? না, ভুল হবে কেন? আমি তো ঠিকই দেখেছি, ওই সিট থেকে একটা মেয়ে আমাকে ফলো করছিল। ওই দিন রহিম চাচাকে, মানে বাসার কাজের লোককে দেখতে যাচ্ছিলাম। ট্রেনের মধ্যেই দেখলাম কেউ একজন আমাকে ফলো করছে, আর তাই তাকে ধরে নিয়ে আসলাম। আমার কোনো ভুল হবে? আমি তো ঠিকই দেখেছি। নীল চৌধুরীর ভুল হতে পারে না। না, ওদের উপর আর ভরসা করা যাচ্ছে না। ওরা কিছু বের করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। দেখতে দেখতে 7টা দিন চলে গেল। কি পরিমাণ কষ্ট ভোগ করছি আল্লাহই ভালো জানে। নিন, খেয়ে নিন। আমাকে যেতে দিন না প্লিজ, আমি খাবো না। স্যার, এই মেয়ের থেকে কিছু বের করা পসিবল হবে বলে মনে হয় না। তাছাড়া এই 7 দিনে পানি ছাড়া আর কিছুই খাইনি। ওকে, তুমি যাও, আমি দেখছি।
স্যার প্লিজ আমাকে যেতে দিন। আমার বাসার কি অবস্থা চলছে আপনি একবার ভাবুন। স্যার আমি তো আপনার কোনো ক্ষতি করিনি স্যার, কেন আমার সাথে এমন করছেন? কেঁদে কেঁদে কথাগুলো বলতে লাগলো নিশি। খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। কি হবে না খেলে? মরে যাব তাই তো? এর বেশি তো আর কিছুই হবে না। পরিবার পরিজনদের ছেড়ে এখানে আছি, তার চেয়ে মরণ আমার জন্য ভালো। শেষ তো ড্রামা। কি ভেবেছিলি এইসব করাতে আমার মন উদার হয়ে উঠবে? আর আমি তোকে যেতে দেব? কিছুতেই না। যতদিন না তুই নিজের মুখে স্বীকার করবি ততদিনে এখানেই থাকবি। নীল চৌধুরীর মন এতটাও উদার কোনোদিন হতে পারে না। বলেই চলে যেতে নিলাম। তবাস করে কিসের যেন শব্দ। ঘুরে তাকালাম, দেখি মেয়েটা পড়ে গেছে। যত নাটকই করো না তুমি, কোনো লাভ হবে না বলেই চলে আসলাম। আর এদিকে নিশির বাড়িতে কান্নার রোল পড়ে আছে। কেউ কেউ বলছে ছেলের হাত ধরে পালিয়েছে, বাজে বাজে কথাগুলো শোনাচ্ছে। বাবা হয়ে আমি কি করে বিশ্বাস করি এই কথা? আমি যে আমার মেয়েকে খুব ভালোভাবে চিনি। আমি তো এমন মেয়ের জন্ম দেইনি। ও নিশিমা কোথায় তুই? আর যে পারছি না। বলেই নিশির বাবা কাঁদতে লাগলো। আর নিশির মা, দেহের প্রাণী যদি না থাকে তাহলে আর কেমন থাকবে আপনারাই ভাবুন। নিশিকে হারানোর শোকে সবাই কাতর হয়ে আছে। স্যার এত সময় হয়ে গেল, মেয়েটা অজ্ঞান হয়ে আছে। তা নিয়ে তুমি ভেবো না, ঠিক হয়ে যাবে বলেই চলে আসলাম। হাঁটতে হাঁটতে স্টোর রুমের দিকে গেলাম। মেয়েটা তখন যেভাবে পড়েছিল এখন আর সেভাবে আছে। আমি ডাক্তারকে কল করলাম। নিন্স। জি স্যার। ওকে গেস্ট রুমে নিয়ে যাও। ডাক্তার আঙ্কেলকে কল করলাম। ও মাই গড, নীলা তুমি এতটা কেয়ারলেস হলে কিভাবে? একে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাও। বাঁচার সম্ভাবনা এখনো কিছুটা আছে। হারি আপ। হসপিটালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওকে আইসিইউতে নিয়ে গেল। ডাক্তারকে দেখে এগিয়ে গেলাম। দেখো নীল, এখন কিছুটা ভালো। আর মেয়েটাকে একা কখনো রেখো না। মেয়েটা অনেক ভয় পেয়েছে। এইসব পেশেন্টকে চোখে চোখে রাখতে হবে, কখন কি হয় বলা যায় না। আর ওকে জোর করে হলেও খাওয়াতে হবে। আঙ্কেল, আমি কি ওদের বাসায় নিয়ে যেতে পারি? ওকে বাসায় নিয়ে আসার পর ওর অবস্থা এখন ভালো। কিছুক্ষণ পর রুমে গেলাম। দেখো, তুমি আমাকে বলে দাও তোমাকে কে পাঠিয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর নয়তো এখানেই শেষ করে দেব। স্যার বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। আমি চাচুর। শাট আপ। আমি তোমাকে হিস্টোরি বলতে বলিনি, শুধু বলেছি কে পাঠিয়েছে। শুধু নামটা বলো। আমি কার নাম বলবো? আমাকে তো কেউ পাঠায়নি। আমি তো আপনাকে ফলো করিনি। কেন আমাকে এনেছেন? তারপরও কি একই কথা বলেছে, আমি নাকি ভুল করেছি। রেগে রুম থেকে বের হয়ে আসলাম। ইয়া নীরব, কি বলছো তুমি? ওকে নেক্সট ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। 7 দিন পর। ডক্টর, পেশেন্টের এখন কি অবস্থা? আল্লাহকে ডাকুন, আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আর যেভাবে ব্লিডিং হয়েছে তাতে। যখন চোখ খুললাম তাকিয়ে দেখলাম আমি হাসপাতালে। কিন্তু কিভাবে? পাশে তাকাতেই দেখি একজন মহিলা ডাক্তার পাশে বসে আছেন। কি রে মা, এভাবে কেন নিজের ক্ষতি করছিস? এভাবে কেউ হাত কাটে? ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গিয়েছিস। মরতেই তো চেয়েছিলাম, বেঁচে থেকে এবার কি করব? মা বাবাকে ছেড়ে আমি কোথায় আছি, কেন আছি, কত কষ্ট সহ্য করছি, কেন করছি কিছুই জানি না। তার চেয়ে মরে যাওয়াটা ভালো নয় কি? কেন, কি হয়েছে তোর? আমাকে বল। আমি তোর মায়ের মতো, আমি তোকে সাহায্য করব। জানিস মা, আমার একটা মেয়ে ছিল তোর সমান, কিন্তু আমাকে একা করে দিয়ে চলে গেছে। আর তোকে যখন দেখলাম মনে হলো আমি আমার মেয়েকে দেখছি। জানিস, এই 3 দিন ধরে তোর খেয়াল রাখছি, তোর পাশে আছি, কিন্তু তোর জ্ঞান ফেরার নামই নেই। আমাকে বল, আমি এই ঢাকাতেই থাকি, হাসপাতালের পাশেই আমার বাসায়। আমাকে আপন ভাবে বল, আমি তোকে যতটুকু সম্ভব সাহায্য করব। তারপর নিশি বলতে লাগলো, মা প্লিজ, কাল এক্সাম, আমি আর যাব না, আমার পড়তে হবে। লক্ষ্মী মা আমার, দেখ তোর চাচু চাচি কত আদর করে তোকে। একবার গিয়ে বলে আর না মা, বেশিক্ষণ লাগবে না। বাবা তুমি মাকে বলো না প্লিজ, আমি যাব না। না মা, তুই যা, নে টাকাটা ধর আর তাড়াতাড়ি বেরিয়ে পড়। বাবা তুমি ও যে কি না বুঝি না। ওকে আমি রেডি হয়ে আসি। আরে রেডি হতে তোর 3 দিন লাগবে? আমার মেয়েটা এমনিতেই অনেক সুন্দর। তারপর বেরিয়ে গেলাম চাচুর বাসার উদ্দেশ্যে। চাচুর বাসায় গিয়ে সবার সাথে দেখা করে তাদের সাথে লাঞ্চ করে বাসায় যাবার উদ্দেশ্যে বের হই। স্টেশনে এসে দেখে ট্রেন আছে। আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে, আর এখন ট্রেনে যেতে পারবো, তাই ট্রেনেই রওনা দিই। যখন আমাদের গ্রামের স্টেশন আসবে তার আগে স্টেশনে কিছু লোক আমায় ধরে নিয়ে যায়। আমি নাকি কাকে ফলো করছি। আমি এত করে তাদেরকে বলছি যে আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমার কথা শোনেনি।
আমার 2 বছর কষ্ট করে লেখাপড়া করে কোনো লাভ হলো না। আমি পরীক্ষা দিতে পারিনি। আমাকে কোথায় ধরে নিয়ে গেছে আমি নিজেও জানি না। তারপর ওরা আমাকে জিজ্ঞাসা করতে থাকে আমাকে কে পাঠিয়েছে, কোন লোক পাঠিয়েছে। আমি যখন বলছি আমাকে কেউ পাঠায়নি, তখন আমাকে মেরেছে পর্যন্ত। আমার জ্ঞান হবার পর আমি কখনো মার খেয়েছি কিনা আমার মনে নেই। সে আমি এত মার খেলাম, যেই আমি রাতে একা একা রুম থেকে অন্য রুমে যেতে ভয় পেতাম, সেখানে একা একা রাতে অন্ধকারে কাটাচ্ছি। আমি আর পাচ্ছিলাম না আন্টি। কতদিন এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি আর পাচ্ছিলাম না। সেদিন বিকেলে 2টা মেয়ে আমাকে দেখতে আসলো। তখন ওরা ছুরি দিয়ে কিছু একটা কেটে খাচ্ছিল। তারপর ওরা নিজেদের মধ্যে কি নিয়ে কথা বলতে বলতে ছুরিটা ফেলে যায়। আর আমিও ভাবলাম এইভাবে বেঁচে থাকার চাইতে মরে গেলেও ভালো হবে। আর তাই সুযোগটা হাতছাড়া করলাম না, কেটে ফেললাম হাতটা। যখন হাতটা কাটছিলাম আমার বাবা মা সবাই কথা খুব মনে পড়ছিল, কিন্তু আমি কি করব? আমিও যে আর সহ্য করতে পারছিলাম না, তাই এই ডিসিশনটা নিলাম। ডাক্তারের দিকে তাকিয়ে দেখলাম চোখে পানি। এতক্ষণে কেবিনের পাশে দাঁড়িয়ে নিশির সব কথাগুলো শুনেছি। এই কি করলাম আমি? নিজ হাতে একটা নির্দোষ মেয়ে কীভাবে শাস্তি দিলাম? মেয়েটা আমাকে কতবার বলেছিল আমার ভুল হচ্ছে। আমি যদি একটাবার ওর কথাটা শুনতাম তাহলে এমনটা হতো না। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরছে। চোখের পানি মুছে পাশে তাকাতেই কেউ দৌড়ে পালাতে লাগলো। আচ্ছা, তোর বাসায় যাওয়ার রাস্তায় এখান থেকে কোন দিক দিয়ে কতটা সময় যাওয়া লাগে বলতো? কয়েকটাই তো আছে। কেন? মনে কর একটা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি চলাচল বন্ধ, তখন তুই কি করবি? সিম্পল, অন্য কোনো রাস্তায় যাব। আমি এটাই তোকে বুঝিতে চাচ্ছি। মানে দেখ, তুই যখন দেখলি এত করে বলে ওদের কিছু জানতে পারলি না, কেন তোকে এনেছে, কেন মারছে, তার জন্য অন্যভাবে কি জানা যায় না? তা ঠিক, কিন্তু আন্টি আমি লক করা, আমি যে বের হয়ে কারোর সাথে কথা বলবো তার কোনো সুযোগ আমি পাইনি। ওকে, আজ থেকে পাবে, আমি তোকে সেই সুযোগ করে দিব। এখন আগে এটা কত। আমি খাবো না, প্লিজ আন্টি। না খাওয়া তো আর ওদের থেকে জানতে পারবি না কিছু। আর এইভাবে নিজেকে শেষ কারা করে জানিস? বোকারা, যারা ভীত ওরা এইভাবে কোনো কিছু না করে মরে যায়। ঠিক আমার মায়ের মতো আমাকে আদর করছে, আমাকে বুঝাচ্ছে। আর কাঁদিস না, এবার নিজেকে তৈরি কর। এখন শুয়ে থাকবো, আমি একটু বাকিতে দেখে আসি। একা একা শুয়ে আছি, কেমন যেন লাগছে। নিজের কাছে আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। কারো পায়ের শব্দ শুনে দরজায় তাকালাম, দেখি নীল চৌধুরী। মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুয়ে রইলাম, এর মধ্যেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। এই একটা মেয়েকে আমি কি পরিমাণ কষ্ট দিয়েছি। প্রথম দিনের সাথে আজকের চেহারায় এতটা পরিবর্তন হয়েছে যে কেউ হয়তো চিনতেও পারবে না। শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। কি চেহারা হয়েছে আজ, তার জন্য আমি দায়ী। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। মনের অজান্তে মেয়েটার কপালে একটা চুমু এঁকে দিলাম। ওকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তাই আমি বাসায় চলে আসলাম। 2জন গার্ড দিয়ে এসেছি। হসপিটাল থেকে আসার পরেই ওকে ওর বাসায় পাঠিয়ে দেব। কিন্তু ওর যা অবস্থা, এখন পাঠালে তো আরও প্রবলেম হয়ে যাবে। আগে বাসায় এনে আগের মতো সুস্থ করে তুলতে হবে, তারপর বাসায় ফিরিয়ে দেব। বাসায় এসে কিছুতেই ঘুমাতে পারছিলাম না। বারবার মেয়েটার মুখ আমার সামনে ভেসে উঠছে। তার বলা কথাগুলো বারবার আমার কানে বাজছে। ওহ, আমার আবার কি হলো? আমার কেন এমন লাগছে? রুমের মধ্যে পায়চারি করে চলেছি, ঘুম আসছে না। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি তাও জানা নেই। ডক্টর, আমি কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? নেওয়াটা কি খুব প্রয়োজন? দেখুন, একবার মেডিসিন মিস হবে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। আর খাওয়া যেন কোনোভাবে মিস না হয়। যদি ওইসব ঠিক রাখতে পারেন তাহলে নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর, আমি সব কেয়ার করব। ওকে। 3 দিন পর আজ বাসায় নিয়ে আসলাম মেয়েটাকে। এবার বুঝবেন নিশি কি জিনিস। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। প্লিজ খেতে হবে, আর না হলে প্রবলেম হবে। খেয়ে নাও না প্লিজ। আমি খাবো না বলেই শুয়ে গেলাম। কি হয়েছে নিজ? স্যার দেখুন না, কখন থেকে নিশিকে বলছি খাওয়ার জন্য, কিন্তু খাচ্ছেই না। কি হয়েছে? খাও না কেন? খাবো না আমি। খেয়ে নাও। বলছি তো খাবো না। খেতে হবে তোমাকে। শোনোনি ডক্টর কি বলেছে? খাবো না বলছি তো, কানে শোনেন না? ওকে, তোমাকে কিভাবে খাওয়াতে হয় তা আমার জানা আছে। নিজ, তুমি যাও, আমি পরে তোমাকে ডেকে নেব। কি হলো, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? দেখুন, ভালো হবে না কিন্তু। তাহলে খেয়ে নাও, না হলে আরো কি হবে ভাবতে পারবে না। আপনি খাইয়ে দিন। ওকে, আমি নিন্সকে পাঠিয়ে দিচ্ছি। না, আমি আপনার হাতে খাবো বলেই চোখ বন্ধ করে ফেললাম।
আল্লাহ, ঘূর্ণিঝড় যেন না আসে। কি বললে? এমা, আপনি তো দেখছি সত্যিই কানে শোনেন না। কি করে অফিস সামলান বলেন তো? খুব কষ্ট হয়, তাই না? এই মেয়ে তো দেখছি হেব্বি চালাক। এতদিন কোথায় ছিল তা? কিন্তু খাওয়াতে তো হবে, না হলে যে আরো প্রবলেম হবে। করব এক সত্ত্বে। আবার কি? আমাকে সবসময় আপনি খাইয়ে দিবেন, ডান? এই মেয়ে বলে কি আমি খাইয়ে দেব? তা আবার অপরিচিত একটা মেয়ে মানুষকে। বয়ে গেছে আমার, কিন্তু কি করব? আগে এখন তো খাওয়াই, পরেরটা পরে দেখা যাবে। ওকে, ডান। পাক্কা? হ্যাঁ পাক্কা। এবার তো হা করো। দেখতেই যা বড় হয়েছে, স্বভাবে পুরাই বাচ্চা। ওষুধ খাইয়ে দিয়ে একেবারে বের হলাম। আমি তো দুপুরে বাসায় থাকি না, তখন এমনি নিজ বা জেন্টসের হাতে খেয়ে নিবে, আর রাত 12টার পর আসবো। আমাকে আর পাবেন না তুমি মিস নিশি। পরের দিন অফিস টাইমের আগেই বের হয়ে আসলাম। সাদের ঘুমটা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, ওই যে কপাল, নিশিকে খাওয়াতে হবে, তাই চলে আসা। এবার দেখি তুমি কার হাতে খাও। খেয়ে নাও, মেডিসিন খেতে হবে। তুমি কেন? তোমার স্যার কোথায়? স্যারের আর্জেন্ট মিটিং আছে, তাই চলে গেছে। এমা, এ তো দেখছি আমার থেকেও ফাস্ট। কিন্তু দূরে দূরে থাকলে তো আমি কিছু জানতে পারবো না। আমাকে যে জানতে হবে কেন আমার সাথে এমন করছে। খেয়ে নেব? না, খাওয়া যাবে না। একবার খেলে বারবার মেয়েগুলাই আসবে খাওয়াতে, পরে আমি আর কিছুই জানতে পারবো না। না, আমি খাবো না, তুমি যাও। প্লিজ নিশি, খেয়ে নাও। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। প্লিজ লক্ষ্মী বোন আমার, খেয়ে নাও। না, খাবো না। আর এখন তুমি না গেলে আমি কিন্তু চেঁচাবো। ওহ, এ কোন মেয়ে ধরে আনলো স্যার? পাগল একটা। যাই ভাবুন না কেন, আমি কারো হাতে খাচ্ছি না। আমি 100% শিওর আপনি আমাকে খাওয়ানোর ভয়ে পালিয়েছেন। সকাল 7টায় আবার কোনো মিটিং হয় নাকি? আমাকে বোকা পাইছেন? দেখেন আজ আপনার চালাকির জন্য আপনার কি হয়। সকালের মেডিসিনও খাইনি, আর এখন যদি না খাই তাহলে তো আরও প্রবলেম হয়ে যাবে। পিক আপ দ্য ফোন, খেয়ে নাও না। দেখো, পরে খুব অসুস্থ হয়ে যাবে, আর স্যার যদি রেগে যায় তাহলে কিন্তু আবার মারবে। সত্যি? আবার মারবে? হাউ ফানি। আর কি মারার বাকি আছে বলেন তো? হয়তো আমার দেহ জীবিত আছে, কিন্তু আমার মনটা। আচ্ছা তুমিই বলো না, আমি কি করেছি? কেন আমার সাথে এমন করছে উনি? কিন্তু তুমি তো স্যারকে ফলো করেছিলে, তাই তোমাকে আনা হয়েছে। কিন্তু আমি কেন ওনাকে ফলো করব বলো তো? আমি তো কখনো ওনাকে দেখিনি। উনি যখন আমাকে ধরেছে তখন ওনাকে দেখেছি। কিন্তু কিভাবে সম্ভব? তারপর নিজ নিশিকে শুরু থেকে সবটা বলল। ও মাই গড, এটি কিভাবে সম্ভব? স্যার এত বড় একটা ভুল করলেন কিভাবে? এখন তুমি আমাকে কথা দাও, আমি যাই করি না কেন তুমি আমার সাথে আর জোর করবে না, প্লিজ। আমি বাড়ি ফিরে যেতে চাই। আর যাওয়ার আগে যে আমাকে সবটা জানতে হবে। ওকে, কিন্তু না খেলে যে আরো প্রবলেম হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি যাও। আর নয়তো আমার সাথে বসে গল্প করো। হ্যাঁ, তা করা যায়। আর ওদের সাথে এসে যোগ দেয় জেন্টস। নিশি আর নিজ জেন্টসকে সব খুলে বলল। খুব অল্প সময়ের মধ্যেই তারা বেস্ট হয়ে গেল। যাক বাবা, ডিলটা হয়ে গেল, টেনশন শেষ। এইটা নিয়ে আরও টেনশনে ছিলাম। ওরে বাবা, এত কল, তাও আবার নিজ। আবার ওই মেয়েটা কিছু করলো না তো? হ্যাঁ নিজ বলো, কি বলছো এইসব? আমি এক্ষুনি আসছি। ওকে নিশি, তুমি শুয়ে থাকো, আমরা আমাদের রুমে যাই। স্যার আসছে, আর এসে এখানে দেখলে প্রবলেম হতে পারে। বলে নিজ আর জেন্টস চলে গেল। কি করলাম আমি? নিজের একটা ভুলের জন্য না জানি আবার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। কেন করলাম এটা? উফ, নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সকাল থেকে না খাওয়ার কারণে এখন আমার খুব খারাপ লাগছে। কেমন জানি লাগছে, কাউকে ডাকতেও পাচ্ছি না। খুব দ্রুত ড্রাইভ করে নিজে চলে আসলাম। এসে নিশির রুমে চলে গেলাম। গিয়ে দেখি পানির গ্লাসটা নিতে যাচ্ছে, কিন্তু পারছে না। কেউ মুখের মধ্যে পানির গ্লাস তুলে ধরলো, আমি পুরোটা পানি খেয়ে নিলাম। কে দিল পানি? তাকিয়ে দেখি রাক্ষসের মতো আমার দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কি হলো? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? দেখেন, এইভাবে তাকাবেন না। হে আল্লাহ, এ তো কোনো কথাই শুনছে না। আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? তোমাকে খাইয়ে দেবো? আমার কাজ নেই? এখন পর্যন্ত খাওনি কেন? আপনার জন্যই তো আপনি চলে গিয়েছিলেন। দেখো মেয়ে, আমার এত ঢং করার কোনো ইচ্ছে নেই। কি ভেবেছো? হ্যাঁ, এইভাবে খাওয়ার মাঝখানে তোমাকে বারবার দেখবো আর তোমার প্রেমে পড়ে যাব, তারপর তোমাকে নিয়ে আমি সংসার করব? তোমরা গরিবরা তো এইটা খুব ভালো করে পারো, কিভাবে একটা বড় লোকের গলায় জড়ে পড়বে। তোমাদের আর কি বলবো, আসলে গরিব আছো তাই থাকো, বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না।
শুধু একবার সুস্থ হও, তারপর এখান থেকে বিদায় হও বলেই চলে আসলাম। কি বলল উনি? আমি কি এমন করেছিলাম যার জন্য এভাবে কথা শোনালো? আমি কি কখনো ওনাকে এমন কিছু বুঝিয়েছি? খুব ছোট মনে হচ্ছে নিজেকে। ওনার কথাগুলো খুব কষ্ট লাগলো। কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছি জানা নেই। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি কি ডক্টরকে কল করব? হাত দিয়ে ইশারায় থামতে বললাম নিজকে। বিকেলবেলা। স্যার, একটু সময় হবে আপনার কাছে? হ্যাঁ বলো জেন্স। স্যার, আমি এত বছর আপনার সাথে আছি, কিন্তু কখনো আপনাকে এত টেন্স মনে হয়নি। আর ইউ ওকে স্যার? ইয়া জেন্স, আই এম ওকে। নিশি কি করছে? স্যার, ঘুমিয়ে আছেন। স্যার, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। নিশি কি আপনাকে কোনোভাবে অ্যাটাক করেছিল? স্যার, ওই দিন যার জন্য তুলে নিয়ে আসলেন, আমি না কিছুই বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার কাছে। জেন্স আমার খুব বিশ্বস্ত লোক, যার জন্য আমি তার কাছে ওই দিন কি হয়েছিল সব বললাম। স্যার, আপনি বলেছেন কেউ আপনাকে ফলো করছিল, কিন্তু নিশি বলেছে সে ফলো করেনি। স্যার, এমন কি হয়ে পারে না যে আপনাকে ফলো করছিল সে হয়তো আগে নেমে গেছে? আমি বুঝতে পারছি না। ওকে আমি দেখছি, তুমি নিশির দিকে খেয়াল রেখো। আর নিশি কি খেয়েছিল? স্যার, আমি অনেকবার ট্রাই করেছি, বাট খাওয়াতে পারিনি। আর এখন ঘুমাচ্ছে, এখন ডাকাও যাবে না। ওকে, নিশির ঘুম ভাঙার পর আমাকে বলো। জি স্যার। নিশিকে স্যার বলার কথাগুলো বললাম। কিন্তু জেন্স, আমি তো প্রথমে ওই সিটে ছিলাম না। ওই সিটে একটা মেয়েও ছিল। ও নামার পর আমি ওই দিকের সিটে গিয়ে বসেছিলাম। আমার স্টেশন সামনে, তাই এগিয়ে এসে বসেছিলাম। আমি যা ভেবেছিলাম তাই হলো, যে মেয়েটা স্যারকে ফলো করছিল সে আগেই স্টেশনে নেমে গেছে। আর স্যার তুমি ওই সিটে থাকার কারণে তোমাকে নিয়ে এসেছে। এতক্ষণে বুঝতে পারলাম উনি কেন আমার সাথে এমন করেছিলেন। কিন্তু একটু আগে কি বলে গেল কথাগুলো! ছি, আমি ওনাকে ভালোবাসার জন্য এমন করেছি ভাবতেই ঘৃণা লাগছে। হঠাৎ আর্জেন্ট কাজে বরিশাল চলে আসতে হলো। 2 দিন পর বাসায় আসলাম। এই 2 দিনে শুধু বারবার নিশিকে মনে পড়েছে, তার কথাগুলো মনে পড়েছে। দেখতে ইচ্ছে হয়েছে খুব, কিন্তু পারিনি। ওই দিন এভাবেই কথাগুলো না বললেও পারতাম। আজকে সরি বলে দেব। সেই দিনই বাসায় চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যে খুব দুর্বল, তাই কিছুদিনের অপেক্ষা করতে হবে। আজ কিছুটা সুস্থ, আল্লাহ সুযোগ করে দিও আমি এই জায়গা থেকে বের হতে পারি। কার যেন পায়ের শব্দ পেলাম। শব্দটা আমার কাছে অপরিচিত নয়, নীলই আসছে। শব্দটা ধীরে ধীরে বেড়ে চলেছে, তার মানে এইদিকে আসছে। চোখগুলো বন্ধ করে ফেললাম। রুমে এসে দেখি নিশি ঘুমিয়ে আছে, তাই আর ডাকলাম না, নিচে চলে আসলাম। স্যার, আপনি কখন এলেন? এই তো এক্ষুনি। নিশির কি অবস্থা এখন? সব ঠিকঠাক চলছে? জি স্যার, খাবার প্লাস মেডিসিন সব ঠিকভাবেই চলছে। ওকে, আমি রুমে যাচ্ছি, আমাকে একটু কফি দিয়ে যাও। জি স্যার। বিকেলবেলা সবাই সবার কাজে বিজি। হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। কোনো গাঠকে দেখতে পাচ্ছি না, যে সবাই কোথায়। পাশে তাকাতেই দেখি নীল ওদের কি যেন বুঝাচ্ছে। এই তো সুযোগ পালানোর। দৌড়ে রুমে গিয়ে কাজটা শেষ করলাম। তারপরে আস্তে আস্তে বের হয়ে চলে আসলাম। কি ভেবেছিলেন মিস্টার নীল, আমি আপনার প্রেমে পড়ার জন্য এসব করেছি? ভাবতেই অবাক লাগে। আমার যা জানার আমি জেনে নিয়েছি, তাই চলে গেলাম। আপনাদের মাইন্ড এতটা নিস আমি জানতাম না। চলে তো আসলাম, কিন্তু কোথায় যাব? বাসায় যাব কিভাবে? আমার কাছে তো টাকাও নেই। হাঁটতে হাঁটতে একটা হসপিটালের সামনে চলে এলাম। আরে এটা তো ওই হসপিটালটা যেটাতে ওই আন্টিটা ছিল। উনি নিশ্চয়ই আমাকে হেল্প করবেন, ওখানেই যাই। আরে ওই তো আন্টি। কি রে তুই এখানে? আন্টিকে বললাম আমার সমস্যার কথা। উনি আমাকে নিজেই গাড়িতে উঠিয়ে ভাড়া মিটিয়ে দিলেন আর কিছু টাকা হাতে দিলেন। জড়িয়ে ধরলাম আন্টিকে। খুব মিস করবো আন্টি তোমাকে, আর তোমার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। মাঝে মাঝে আসিস, আর এই কার্ডটা রাখ, প্রয়োজন হলে কল দিস। আর পৌঁছে অবশ্যই জানাবে কিন্তু। আন্টি ড্রাইভারকে কি যেন বলে চলে গেলেন। স্যার, সর্বনাশ হয়ে গেছে, নিশিকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি এসব? তাড়াতাড়ি সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। স্যার, নিশির বেডের ওপর থেকে এই চিরকুটটা পেলাম। নিশি। দাও তো দেখি। যখনই চিরকুটটা হাতে নিয়ে খুলতে লাগলাম, কল এলো। কি হয়েছে বলো? স্যার, সেই ছেলেটা পালানোর চেষ্টা করেছিল, যদি আবার পালিয়ে যায়। ওকে, আমি আসছি। চিরকুটটা খাটের উপর রেখে চলে গেলাম। বলো, কেন আমাকে ফলো করছিলে? স্যার, আমি ফলো করি নাই। তাহলে আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলে কেন? এমনি।
তোতলাচ্ছিস কেন? বল, কেন ফলো করছিলি? কে পাঠিয়েছে তোকে? আমি এমনি আপনাকে দেখতেছিলাম, আমারে কেউ পাঠায় নাই স্যার। তোকে শেষ করতে আমার বন্দুকের একটা গুলিই যথেষ্ট, পুরোটাই লোড করা। সো বলবি না উপরে চলে যাবি? স্যার আমার কেউ পাঠায় নাই স্যার, আমায় কেউ পাঠায় নাই। ওকে, তাহলে উপরে যাওয়ার জন্য তৈরি হ। স্যার আমার বউ বাচ্চা, আমারে সারা বাঁচবো না স্যার, দয়া করে এমন করবেন না। তাহলে বল। এইভাবে অনেক সময় পরে ছেলেটার মুখ খুলল। রফিক স্যারের বড় পোলায় পাঠাইছে আমারে। আমি জানতাম চাচ্চু তুমি আমার পিছু ছাড়বে না। আমার সাথে লড়াইতে জিততে পারছো না, তাই নিজের ছেলেকে লাগিয়ে দিয়েছো। কতদিন আমাকে ফলো করছিস? ওই মাইয়ারে মাইরা ফেলানোর পর থাইকা। কোন মেয়েটাকে? স্যার একদিন একটা মাইয়া আপনারে ফলো করানোর লাইগা পাঠাইছিল। মাইয়াটা কইল আপনি নাকি একটু হলে ট্রেনের ভিতরে ধরে ফেলতেন, তাই সে আপনার আগে স্টেশনে নেমে গিয়েছিল। আর সে যখন বড় স্যারকে এইসব বলতেছিল, তখন পিছন থেকে ছোট স্যার ওই মাইয়াটারে গুলি করে মাইরা ফেলাইছে। তার মানে আমি ঠিকই ধরেছি, কেউ ফলো করছিল। ওকে, তুই এখানে থাক বলেই চলে আসলাম। সরি নিশি, তোমার কোনো দোষ ছিল না, শুধু আমার ভুলের জন্য তোমার এত বড় ক্ষতি হলো। খাটের উপর বসে থেকে চিরকুটটা চোখে পড়ল। এটা তো পড়া হয়নি। মিস্টার নীল চৌধুরী, আপনি হয়তো অনেক বড় লোক, প্রভাবশালী লোক। আপনার বাড়ি গাড়ি, এত এত ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুরই আপনার অভাব নেই। কিন্তু একটা জিনিসের খুব অভাব, আপনি হয়তো বুঝতে পারছেন না, তাই না? যার এত কিছু আছে তার কিসের অভাব? হ্যাঁ, অভাব। আপনার সুন্দর একটা মনের অভাব। আপনার এই মনে কোনো মায়া দয়া কোনো কিছুই নেই, শুধু আছে অহংকার। আর আপনি কি জানেন অহংকার পতনের মূল? আপনি মনুষ্যত্বহীন মানুষ। যার মনুষ্যত্ব আছে তাদের দ্বারা মানুষের উপকার হয়। আর আপনি, আপনার কারণে মানুষের উপকার নয়, অপকার হয়। আমার হয়েছে, আমার অপকার হয়েছে। আপনার সামান্য একটু ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, শুধু আপনার ভুলের জন্য। একবারও কি ভেবেছেন আমার কি হবে? যে মেয়েটা এতদিন বাড়ির বাহিরে, তাকে সমাজ মেনে নিবে কিনা, তার দিকে আঙুল তুলে দেখাবে কিনা? ভাবেননি আপনি, কেন ভাববেন, তাই না? শুধু তাই নয়, আপনার জন্য আমাকে সমাজ এখন ধিক্কার দিবে। কি দোষ ছিল আমার? আমার তো কোনো দোষ ছিল না, তারপরেও আমি দোষী, সমাজের কাছে দোষী। আপনার কি এসে যায় তাতে? কিচ্ছু না। আর আমার 2 বছরের কষ্ট করে লেখাপড়া করার ফল আজ বিফলে, তাও শুধু আপনার জন্য। একদিকে এনেছেন, ভালোই হয়েছে। আপনাদের মতো বড় লোকদের, ভালো মানুষ, মুখোশধারী লোকদের চিনতে পারলাম, জানতে পারলাম আপনারা কতটা নিচু মনের মানুষ। আপনি সেদিন কি বলেছিলেন? আমি আপনাকে কাছে কাছে রেখেছি আপনার গলায় ঝোলার জন্য। আপনাকে কাছে রাখতে চেয়েছিলাম, সেই জন্য আমাকে কেন নিয়ে এসেছেন তা জানার জন্য। আর হ্যাঁ, তারাই আপনাদের মতো লোকদের গলায় ঝুলে পড়ে, তাদের মনুষ্যত্ব নেই, যারা লোভী তারা। আপনার আমাকে ধরে নিয়ে যাওয়ার ভুলটা হয়তো এখনও খুঁজে বের করতে পারেননি নিশ্চয়। জেন্টসকে জিজ্ঞাসা করেন, সব পেয়ে যাবেন। আশা করি তাতে আপনার ভুলটা ভাঙবে। ভবিষ্যতে এসব ভুল করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন। জানেন আমার ভাগ্যে কি আছে? আপনার ভুলের জন্য মাসুল দিতে হবে আমার এই আপনাদের মনুষ্যত্ব। আল্লাহ হাফেজ। চিরকুটটা পরেই আমার মুখের ভাষা যেন হারিয়ে গেছে। আমি কিছুই বলতে পারছি না। আজ আমার ভুলের জন্য মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে গেল। এর প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? আমি যে মরেও শান্তি পাবো না। আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিল না নিশি। আমি কোথায় খুঁজবো তোমায়? জেন্সি থেকে সব শুনলাম, আমাকে ক্ষমা করে দিও নিশি। গ্রামবাসীদের সবার কথাগুলো শুনে চোখের পানি রাখতে পারছিলাম না, দৌড়ে বাড়ির দিকে চলে আসছিলাম। কিরে, আমাদের বাড়িতে এত মানুষ কেন? মানুষের এত ভিড় ঠেলে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাবা আমাকে একা করে চলে গেছে। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। চোখ দিয়ে অঝোর ধারায় বন্যা বইছে। মা পাগলের মতো প্রলাপ করছে। দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বললেন আমি কলঙ্কিনী, আমি কালনাগিনী। আমাকে আমার বাবার মুখটাও দেখতে দেয়নি গ্রামবাসীরা। সবাই বলছে আমি পাপী। আমি চিৎকার করে বলছি আমার কোনো দোষ নেই, তোমরা আমার কথা শোনো। কেউ আমার কথা শোনেনি। আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে সবাই। আমি যখন বের হচ্ছিলাম না, তখন মা একটা দা দিয়ে এসে বলল, হয়তো তুই এই বাড়ির সাইডে যাবি, নয়তো এই দাদি আমারে খুন করবি। মার কথা শুনে আর থাকতে পারছিলাম না, দৌড়ে চলে এলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কাঁদছি আর হাঁটছি। নিশি, নিশি, কি হচ্ছে এগুলো বলো তো? তুই কি করে এই কাজটা করতে পারলি? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না।
কথা শুনে সামনের দিকে তাকালাম। এই যে নীরা, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। কি করেছি আমি? তারপর নীরা যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মনে হয়। কি বলছিস সেগুলো তুই? হ্যাঁ, তুই একটা ছেলেকে দিয়ে চিঠি পাঠিয়েছিস, আর সেই চিঠি নাকি চেয়ারম্যানের হাতে পড়েছে, আর সে এসে চাচারে কত রকম কথা শুনিয়ে গেল। কিন্তু আমি তো চিঠি দেইনি। আমি কেন চিঠি দিব? আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল তুই জানিস? আমি নিজে পড়িনি, তবে শুনেছি তুই নাকি লিখেছিস যে তুই কাউকে ভালোবাসিস, তার সাথে পালিয়ে গেছিস, আর গতকালকে চাচা চাচিদের গ্রাম থেকে চলে যাইতে হোক কইতে, আর কিছুক্ষণ আগে শুনলাম রহমান চাচা মারা গেছে। ভালোবাসি আমি? নীরা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই এগুলো বিশ্বাস করিস বল? আমি তো জানি তুই কেমন, কিন্তু কি হয়েছিল সেটা তো বল। তারপর নীরাকে সব খুলে বললাম। দেখলি চেয়ারম্যানে কি প্যাঁচটা লাগাইছে? চল বাড়ি চল। না রে, আমি আর কিভাবে বাড়ি যাব? একটা অনুরোধ রাখবি? কি অনুরোধ? মা যখন একটু সুস্থ হয় তারা আমার ঘটনাটা বলিস। বলেই চলে আসলাম। আমার যে আবারও কান্না পাচ্ছে। কোথায় যাব আমি? হঠাৎ হাত থেকে কি যেন পড়ে গেল। তাকিয়ে দেখি আন্টির কার্ডটা। আন্টির কাছে যাই, ওনার কাছে আশ্রয় চাইলে উনি ফিরিয়ে দিবে না নিশ্চয়ই। চলে এলাম আন্টির বাসায়। আন্টিকে সব খুলে বললাম। কাঁদিস না রে মা, তোর পাশে আমি আছি, ধৈর্য ধর, আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছি। আজ থেকে আমি আর এখানে, আমার মেয়ে আছে। বলেই জড়িয়ে ধরলাম। আমার সাথে কে থাকবি না আর আমার কাছে? এর কিছুদিন পর নিশির পড়ালেখা আবারও শুরু হলো নতুন জীবন। কিন্তু নিজের মা ভাইকে ছাড়া আর কেমন ভালো থাকা যায়? তারপরও সবার সামনে, কিন্তু রাতের অন্ধকারে চোখের পানি তার সঙ্গী। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। পরীক্ষা ভালোভাবেই দিল। লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন। কলেজ থেকে বের হলাম। কিরে, এখানে এত ভিড় কেন? কি জানি। চল তো দেখি। গিয়ে দেখলাম একটা লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কিন্তু কেউ ধরছে না। মুখ রক্তে রঞ্জিত হয়ে আছে, যার জন্য মুখটাও বোঝা যাচ্ছে না। কি হলো, আপনারা ওনাকে হাসপাতালে নিচ্ছেন না কেন? কেউ আগাচ্ছে না দেখে ওরা কিছু স্টুডেন্টস মিলে তাকে হসপিটালে নিয়ে গেলাম। আন্টি যে হসপিটালে কাজ করতো ওই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলাম। ওই হসপিটালের অনেক ডাক্তারই এখন আমার পরিচিত। আন্টির সাথে যেতাম, আন্টির বয়স হয়েছে তাই ছেড়ে দিয়েছে। ওনাকে ভর্তি করে আমরা চলে আসলাম। সবাই আগামীকাল একবার ওনাকে দেখে যাব। কি বলো সবাই? ওকে, ঠিক আছে। চলে আসলাম বাসায়। কি রে, এত সকালে কোথায় বের হচ্ছিস শুনি? আরে আন্টি, তোমাকে তো বলাই হয়নি। কাল এক্সাম দিয়ে আসার সময় দেখি এক লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তারপর আমি আর আমার ফ্রেন্ডরা তাকে হাসপাতালে অ্যাডমিট করে চলে এসেছিলাম। এখন ওনাকেই দেখতে যাচ্ছি। ভালো করেছিস। আচ্ছা, নাস্তা করে তারপর বের হ। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। চোখ খুলে দেখি আমি হসপিটালে, পাশে একজন নার্স বসে আছে। এইখানে কিভাবে আসলাম আমি? কে নিয়ে এলো আমাকে? এক্সকিউজ মি, বলছে আমাকে এখানে কে নিয়ে আসছে? নিশি আর তার ফ্রেন্ডসরা নিয়ে এসেছে। আপনি শুয়ে থাকুন, আমি ডক্টরকে আপনার জ্ঞান ফেরার কথাটা জানিয়ে আসি। নিশি নামটা শোনার পর কেমন যেন কষ্ট অনুভব হলো। বিগত দিনগুলোতে কতই না খুঁজেছি নিশিকে, কিন্তু কোথাও পাইনি। নিশির চিঠিটা পড়ার পর থেকে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল। রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার। আমি যে নিশিকে খুব মিস করি। যেখানে নিশি নামটা শুনেছি সেখানেই ছুটে গিয়েছি যদি আমার নিশিকে খুঁজে পাই, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরেছি। সেদিন তো তুমি যাওনি নিশি, তুমি যে আমার মনটাও নিয়ে গিয়েছিলে। তোমার চিঠির প্রতিটা কথা যে আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছে। নিশি, তুমি কি জানো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি? তোমার প্রতি আমার যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে, তাই কিভাবে তোমাকে বোঝাবো? প্রতিদিন তোমাকে দেখে আমার বোর হয়, আবার তোমাকে দেখে আমার রাত শেষ হয়। আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। নিশি, কোথায় তুমি? একবার কি মিরাক্কেলভাবে দেখা হয়ে যেতে পারে না আমাদের? চোখের কোণ দিয়ে পানি ঝরছে, আর আমি আমার নিশির কথা ভাবছি। আমার ভুলের জন্য না জানি কতটা মাসুল দিতে হয়েছে তাকে। যদি কখনো দেখা হয় তাহলে নিজের করে নেব, আর হারাতে দেব না তোমাকে। তুমি যে আমার অভ্যাস হয়ে গেছো নিশি। কি রে, এতক্ষণ লাগলো কেন তোর? সরি দোস্ত, দেরি হয়ে গেছে। আচ্ছা, পেশেন্টের কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ফিরেছে, এখন নাকি একটু সুস্থ আছে। আচ্ছা চল গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। এই যে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, ভেতরে যাবেন, গিয়ে কথা বলে আসেন। উনি কি ঘুমিয়ে আছে? ওই দিক ফিরে আছে যে। না, ভেতরে গিয়ে দেখেন।
ওনাকে কি আজ রিলিজ করা হবে? না, আরো 2 দিন থাকতে হবে। ও আচ্ছা, তোরা যা, আমি বিলটা পেমেন্ট করে আসি। আর তো আসতে পারবো না। ওকে যা, তাড়াতাড়ি আসিস। এই যে যারা আপনাকে এইখানে নিয়ে এসেছে, ওরা আপনাকে দেখতে এসেছে। তাকে দেখলাম 2টা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার নাম মনে হয় নিশি। থ্যাঙ্কস আপনাদের। যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে যে আমার কি হতো আল্লাহ ভালো জানে। থ্যাঙ্কস আমাদের চেয়ে বেশি নিশিকে দেওয়া উচিত। নিশি আপনাকে নিয়ে আসার সব ব্যবস্থা করেছে। উনি কি আসেনি? এসেছে, একটু বাইরে আসছে। আপনার এখন কেমন লাগছে? জি, এখন ঠিক আছে। কি ঋষি এখন আসছে না যে? দাঁড়া, আমি দেখছি। ওই তো আসছে। সরি গাইস, দেরি হয়ে গেল। বলতে বলতে কেবিনে ঢুকলাম। কি অবস্থা আপনার বলে এই পেশেন্টের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। নীল চৌধুরী। আমি কখনো চাইনি তার সাথে আমার দেখা হোক, আর ওনাকে দেখে কেন জানি আমার সেই অতীতটা মনে পড়ে গেল। আজ তার জন্য আমি আমার মায়ের কাছ থেকে দূরে। তাকে কিছু বুঝতে না দিয়ে মুখে একটা মিথ্যে হাসি টেনে জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলতেছেন না যে? আপনার কি কথা বলতে প্রবলেম হচ্ছে? না, প্রবলেম হবে কেন? আমি এতক্ষণ খারাপ ছিলাম, এখন দিব্যি সুস্থ আছি। আচ্ছা, আপনি রেস্ট নিন, আমরা আসছি বলে বেরিয়ে গেল নিশি। এক্সকিউজ মি মিস্টার। আমাকে বলছেন? জি, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? হোয়াই নট। তারপর অনেকে ফোন করে হসপিটালের ঠিকানা দিলাম। থ্যাঙ্কস। ইটস ওকে, টেক কেয়ার, বাই। এবার আমি তোমাকে ছাড়ছি না নিশি। তুমি ঢাকাতেই আছো আর আমি কোথায় না খুঁজেছি। নার্সকে জিজ্ঞাসা করে নিশির সব ইনফরমেশন নিলাম। তার কিছুদিন পর রিলিজ করলো। স্যার বিল পে করে গেছে। কে করেছে? যে আপনাকে এখানে অ্যাডমিট করেছিল। ও আচ্ছা। তারপর বাসায় আসলাম। বাসায় এসে শুধু এটাই ভাবছি, যার এত ক্ষতি আমি করেছি সে আজ আমাকে বাঁচিয়েছে। নিশির মুখটা আমার চোখে ভাসছে। অনেক পরিবর্তন হয়ে গেছে, স্মার্টও হয়েছে অনেক, পারফেক্ট। এখন কাজ একটাই, নিশিকে আমার করে পাওয়া। যেভাবেই হোক আমি নিশিকেই চাই। কিছু লোক লাগিয়ে দিলাম, ও কখন কোথায় যায় সে খবর আনতে। বিকেলবেলা। দোস্ত, এর একটা ব্যবস্থা করা দরকার। কোনটা? ওই যে দেখ, প্রতিদিন এইভাবে আমাদের ফলো করে। ফলো শব্দটা শুনে কেমন জানি লাগলো। এই ফলো এর জন্যই আজ আমার জীবনটা এলোমেলো। তুই শিওর যে এই ছেলেটা ফলো করছে? হ্যাঁ, প্লিজ কিছু কর। আর ওই দিন নিহাল আমার সাথে এইটা নিয়ে ঝগড়া করেছে, বলেছে আমি নাকি পছন্দ করি, তাই তাকে কিছু বলি না। আচ্ছা চল তো দেখি, কি সমস্যা আপনার? এইভাবে আমাদের ফলো করেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আর একদিন যদি দেখি না, জুতা পিঠা করে লম্বা মুখটা একদম গোল করে দিব ফাজিল। বলেই চলে আসলাম। গাড়ি থেকে নিশির কথাগুলো শুনছিলাম আর হালকা হাসছিলাম। না, এই ছেলেটার একটা ব্যবস্থা করতে হবে। ফার্স্ট ক্লাস ভালোই হলো, তাই না? দোস্ত, তুই ক্লাসের ভাইয়াকে দেখেছিস? ওয়াও, কথা বলার প্রতিটা ধরন কত সুন্দর। আমার তো একদম হেভি লাগছে। আমি কি নিহাল ভাইকে এই রেকর্ডটা দিব? কোনটা? নীলার বলা কথাগুলো রেকর্ড করছিলাম। এটা কখন করলি তুই? ডিলিট কর এক্ষুনি। ইস, বইয়ে গেছে আমার। আমি কি ডিলিট করার জন্য করেছি নাকি? কর না দোস্ত, আমি না তোর জানে মানে হই। করবো এক সত্ত্বে। ফুচকা পার্টি দিতে হবে। ব্ল্যাকমেল হচ্ছে কিন্তু। তাইলে এটা আমার কাছেই থাক বলেই উল্টো দিকে হাঁটতে লাগলাম। এই নিশি, দাঁড়া না প্লিজ, ওকে খাওয়াবো। জান এবার তো ডিলিট কর। আগে খাওয়া, তারপর। ওকে চল। আল্লাহ, এত ঝাল, চোখ দিয়ে পানি পড়ছে। ও মামা, আমি আপনার কোন দিনের শত্রু ছিলাম বলেন তো? কেন এত ঝাল দিলেন যে? দোকানের সবাই হাসতে লাগলো। দৌড়ে গিয়ে পানি খেলাম। আল্লাহ, আমি আর জীবনেও ফুচকা খাবো না। আল্লাহ গো, আমারে কি খাওয়াইলা? কমন ডায়লগ তোর, আর জীবনে খাবি না। আজ পর্যন্ত কতবার বলেছিস বলতো? কি করব বলো, মন যে খেতে চাই বলেই দুজন হাসতে লাগলাম। আচ্ছা তুই দাঁড়া, আমি বিলটা দিয়ে আসি। ওকে যা। বাসায় চলে আসলাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। বাসায়। কিরে, ক্লাস কেমন হলো? হ্যাঁ, অনেক ভালো। মন খারাপ? না। আচ্ছা আন্টি, আমি কিছুদিনের জন্য গ্রামে যাব। কিন্তু যদি কোনো প্রবলেম হয়? কি প্রবলেম হবে? তুমি তো মায়ের সাথে কথা বলে সব ক্লিয়ার করে দিয়েছো। তাহলে? আমি কতবার বলেছি তোর মা আর ভাইকে এখানে চলে আসতে, কিন্তু আসলো না। এবার গিয়ে নিয়ে আসবো, তুমি টেনশন করো না তো।
পরে দেখা যাবে টেনশনে তোমার প্রেশার উঠে গেছে, আমার আর যাওয়াই হবে না। আচ্ছা তাহলে খেয়ে রেডি হয়ে নি। কিছুদিনের জন্য গ্রামে চলে গেলে আর হয়তো ফলো করবে না। চলে এলাম গ্রামে, অনেক দিন থাকবো, তারপরেই মা আর ভাইকে নিয়ে চলে যাব। আজ 1 সপ্তাহ পর তোমরা আমাকে বলছো এই কথা? 1 সপ্তাহ ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্যার, উনি হয়তো এ বাসায় আর থাকে না। 15 দিন পরেই মা আর ভাইকে নিয়ে ঢাকায় চলে আসলাম। যাক, একবার তাহলে আসা হলো আপনাদের। আসতেই চাইছিল না, কত জোর করে এনেছি তুমি জানো। আচ্ছা, আগে ফ্রেশ হয় তো। আন্টি তোমরা কথা বলো, আমি একটু নীলার সাথে দেখা করব। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজব, আমাকে ছাড়েন। কারা আপনারা? প্লিজ হেল্প মি। আমি চিৎকার করে বলছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। গাড়ি থেকে কোনো শব্দ বাহিরে শোনা যাচ্ছে না। চোখগুলো বেঁধে দিয়েছে, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমার সাথে এটা কি হলো? চোখ খুলে দেখি আমি কারো বেডরুমে। নিজের দিকে তাকালাম, এবার বুঝি সব হারালাম। চোখ দিয়ে পানি পড়ছে। পাশে তাকাতেই দেখি নীল একটা চেয়ারে বসে আছে। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি হলো, বলছো না কেন? কেন আবার আমায় এনেছেন? আর কি বাকি আছে আপনার? অনেক কিছু। তাই? কি বাকি আছে আর আপনার? আমার মৃত্যু, তাই তো? আর একবার এই কথাটা বললে তোমার কি করব তুমি নিজেও ভাবতে পারবে না। কি করারই বা বাকি রেখেছেন? আমি জানি নিশি, আমার একটা ভুলের কারণে তোমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু নিশি আই এম সরি। আমি যখন বুঝতে পারি তখন খুব দেরি হয়ে যায়। আমি কোথায় না তোমাকে খুঁজেছি। হাসালেন আমায়। আপনার মুখে সরি? সিরিয়াস, আই ক্যান্ট বিলিভ দিস। কি হবে এখন সরি বলে? পারবেন ফিরিয়ে দিতে আমার আগের সেম সম্মান, মায়ের আঘাত, বিশ্বাস বন্ধ করতে পারবেন আপনার সরি সেই সমাজের মুখ? পারবে ফিরিয়ে দিতে আমার বাবাকে? এখন মা, ভাই আর আন্টি ছাড়া আর কেউ নেই আমার। এখন কি তাদেরকেও ছিনিয়ে নিতে চান? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। পারবেন আমার সব কিছু ঠিক করে দিতে? পারবেন না। সো আপনার এই সরিতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের বড়লোকের বিরাট কারবার থাকে জানতাম, কিন্তু কখনো তো আমার জীবনে প্রভাব ফেলবে আমি কোনোদিন ভাবিনি। আপনারা আপনাদেরকে নিয়েই থাকুন, আর আমাকে আমার মতো থাকতে দিন। ডোন্ট ডিস্টার্ব মি। নিশির হাতটা ধরলাম পেছন থেকে। প্লিজ নিশি, এইভাবে বলো না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাকে আর ভুল বুঝো না। আমাকে একবার আমার ভুলটা শোধরানোর সুযোগ দাও। সুযোগ? পারবেন আমার মৃত বাবাকে জীবিত করতে? কখনো না। আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন বুনে রেখেছিল, আর সেই স্বপ্ন আপনার একটা ভুলের জন্য শেষ হয়ে গেছে। আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন? আপনাদের মতো বড় লোকেরা অনেক কিছুই করতে পারে, কারণ তাদের কাছে ব্যাংক ভর্তি টাকা আছে। আর কি বললেন, ভালোবাসা? এই জিনিসটা কি আপনি বোঝেন? ভালোবাসার জন্য চাই বিশ্বাস। সেই বিশ্বাস নেই আপনার। সেদিন যদি স্টেশনে একটাবার আমার কথাগুলো বিশ্বাস করতেন, আজ আমার জীবনটা অন্য প্রকার হতো। বলেই হাতটা ছাড়িয়ে চলে আসছিলাম, দেওয়ালে চোখ গেল। আমার ছবি সারা রুমে টাঙানো। কিচ্ছু বললাম না, কারণ কিছু বলতে গেলে আর আমায় ফিরে যাওয়া হবে না, তাই চলে আসলাম। নিচে এসে দেখি নিন্স আর জেন্টস দাঁড়ানো, তাদের দিকে তাকিয়ে চলে আসলাম। নিশির কোনো কথার জবাব আমি দিতে পারছি না। আমার এই একটু ভুল যে কারো জীবনে এতটা ক্ষতি হবে জানতাম না, কিন্তু তোমাকে যে আমার চাই। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট দূর করে দেব নিশি, সব দূর করে দেব। কিরে, এত দেরি হলো কেন? আসলে মা, নীলার বাসায় সবাই একটু বাইরে ছিল, আর নীলা একা খুব ভয় পায়, তাই আসতে একটু দেরি হলো। ও আচ্ছা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। এভাবে কেটে গেল আরও কিছুদিন। অফিসে যাচ্ছিলাম, একটা ছেলের সাথে নিশিকে দেখলাম। খুব হাসাহাসি করছে, রাগে মাথাটা গিজগিজ করছে। পাবলিক প্লেস, তাই কিছু বলতে পারছি না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। কি রে, এটা নীলা না? আরে হ্যাঁ, নীলাই তো। এত রেগে কার সাথে কথা বলছে? তুমি যাবে এখান থেকে, নাকি আমি ধাক্কা দিয়ে বের করে দেব? আমাকে ভুল বুঝিস না, আমি তো জানতাম না ওদের প্ল্যান। বাবা, আর কত থাকবি এভাবে আমাদের ছেড়ে? এবার তো ফিরে আয়। তোমাদের চোখের পানি আমার মন গলাতে পারবে না। চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। বলেই চলে আসলাম। সকালে নীলার ব্যাপারটা নিয়ে এমনি মাথা গরম হয়ে আছে, আবার এখন এরা আসছে নাকামি করতে। আমি আর পারছি না এত কিছু সহ্য করতে। আজ নিশির একটা ব্যবস্থা করতে হবে। আজই তোকে আমার করে নেব, তারপর তোর ভালোবাসা আদায় করে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। ওকে, তুমি ভাবতে পারবে না নিশি তোমার সাথে কি হতে যাচ্ছে। আমাকে চেনোনি তুমি,
এই নীল যা চায় তাই পায়। নীরবের কাছ থেকে নিশির নাম্বারটা নিলাম। রাতে কে রে বাবা এত কল দিচ্ছ? আল্লাহ তারে কত ধৈর্য দিয়েছ তুমি। আননোন নাম্বার, তাই আর রিসিভ করলাম না, সাইলেন্ট মুড করে শুয়ে পড়লাম। তারপরও কল বন্ধ হচ্ছে না। নীরবকে বলে দিয়েছে নাকি যে আমি নাম্বার নিয়েছি? না হলে কল ধরছে না কেন? কি করা যায়? দিলাম একটা টেক্সট, ফোন রিসিভ না করলে আপনারই প্রবলেম, সো ফোনটা রিসিভ করেন। বলে কি বেটা ইবলিশ, আমার প্রবলেম? প্রবলেমের বাচ্চা প্রবলেম। এবার ইচ্ছে মতো কল দে বেটা ইবলিশ। আরে আমি কিভাবে বলবো বেটা না বেটি? যাই হোক না কেন, আমার কি। দিলাম ঘুম। আমার ফোন রিসিভ না করার রেজাল্ট তুমি হারে হারে টের পাবে মিস নিশি। ইচ্ছে মতো ফোন দিলাম, রিসিভ করেনি। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এত ভাব, তোমাকে একবার আমার কাছে পাই তখন বোঝাবো। সকালবেলা কিরে ওঠ, আর কতক্ষণ ঘুমাবে? মা আর একটু। এখন উঠ, কোচিং এর দেরি হয়ে যাচ্ছে কিন্তু, পরে আমাকে কিছু বলতে পারবে না। ওহ মা, তোমার জন্য আর ঘুমাতে পারলাম না। ও জি 9:30। মা আরও আগে কেন ডাক দিলে না? ধুর, সরো। ভাইয়াকে বলো বাইক বের করতে। নিলয় কি বাসায় আছে যে তোকে দিয়ে আসবে? ও আমার তো মনেই নেই ভাইয়াও না কেন যে মালয়েশিয়া চলে গেল। পরে ফ্রেশ হয়ে নাস্তা না করে বেরিয়ে আসলাম। কি ব্যাপার মামা, এইখানে থামালেন কেন? ওই যে গাড়ি থামাতে বললেন। তাকিয়ে দেখি নীল গাড়ি থেকে নামছে। ও আল্লাহ, আজ সকাল সকাল কার মুখ দেখলাম? মামা আপনি জানতো? নামো। আপনার কথা আমি কেন শুনবো? রাস্তা ছাড়েন, আমার কোচিংয়ের দেরি হয়ে যাচ্ছে। নামো। না নামবো না। মামা আপনি জানতো? আমি কেমনে যাবো গাড়ি না ছাড়লে? কি হলো, গাড়িটা সাইড করুন। রিক্সার কাছে গিয়ে একদম পাজা কোলে নিয়ে নিলাম। আরে আরে করছেন কি? নামান আমাকে। আরে এ তো কোনো কথাই শুনছে না। আমি কিন্তু এখন চেঁচাবো, নামিয়ে দিন আমাকে। গাড়িতে বসে গাড়িটা লক করে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিলাম। আর এটা খোলে না কেন? আল্লাহ গো, আবার কি যন্ত্রণায় ফালাইলা। ধুর, ঘুমটাই বেস্ট ছিল, কেন যে আজ উঠলাম। আরে এটা তো খুলছে না। ও মা গো, অনেক কষ্টে খুললাম যে নামতে যাব আবার। আরে আবার কি হলো? অযথা চেষ্টা করে লাভ নেই, এইটা খুলবে তখন যখন আমি চাইবো। আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? অনেক কিছু। কি অনেক কিছু? হ্যাঁ, কোথায় যাবে বলো? জাহান নামে। কি বললে? আবার বলো, শুনতে পাইনি। জাহান নামে যাব। জাহান নামে? জাহান নাম কে ঢাকাতেও আছে? কই, আমার তো জানা নেই। চুপ করে রইলাম। আরে আবার কোন হারামজাদা ফোন দিছে? কিরে, কোথায় তুই? জাহান নামে 4র্থ পর্যায়ে আছি। মানে কি নিশি, আজকে আসবি না তুই? জাহান নাম শেষ করে কথা বলবো তোর সাথে। নিশির কথা শুনে হালকা হাসছিলাম। ফোন রেখে নীলের দিকে তাকিয়ে দেখি নীল হাসছে। এ আবার হাসতেও জানে, রাক্ষস একটা। বাট হাসিটা দারুণ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাহিরের দিকে তাকিয়ে দেখি কোনো গ্রামে নিয়ে এসেছে। ওয়াও, কি সুন্দর পরিবেশ। আমার মনে হলো আমি স্বপ্নে ডুবে আছি। পাশে তাকাতেই স্বপ্নটা মারা গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে আমি রাক্ষসের সাথে এসেছি। সরি, রাক্ষস আমাকে নিয়ে এসেছে। একটা পুকুর পাড়ে গাড়িটা থামলো। কি হলো, নামো নাকি আবারও কোলে উঠবে? মুখটা একটা ভেঙচি কেটে নেমে এলাম। পুকুরের পাড়ে নরম ঘাস, কি সুন্দর নারিকেল গাছের সারি, খুব ভালো লাগছে। কিন্তু এই রাক্ষস এই জায়গা চিনল কিভাবে? আর আমাকে নিয়ে এলো কেন? আরে এই তো দেখছি হেঁটেই সময় শেষ করে দেবে। হাতটা টান দিয়ে আমার পাশে বসালাম। হাতে এত জোরে টান দিল, একটুর জন্য হয়তো হাতটা ছিঁড়ে যায়নি। নিচে বসার সাথে সাথে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আরে এইটা কি, পাগল হয়ে গেছেন আপনি? কি হলো, এইভাবে পা নাড়ছো কেন? উঠুন আপনি। না, উঠবো না। আর একবার নাড়ালে দেখবি কি করি। বললেই হলো। আমি তো ইচ্ছা মতো পা নাড়তে থাকলাম। তারপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নাড়ছিলাম বলে উঠে আমার হাতে একটা কামড় দিয়ে দিল। আহ, এ তো দেখছি সত্যিই রাক্ষস। আমার ধারণাই ঠিক। আল্লাহ, এই কার পাল্লায় আমি পড়লাম? নিশি, একবার কি আমাকে সুযোগ দেওয়া যায় না? আমি তোমাকে ভালোবেসে সব কষ্ট দূর করে দেব, প্রমিস করছি। নিশি, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে চাই নিশি। জানো নিশি, সেদিন তোমার চিঠির প্রতিটা কথা আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছে। আমি সেদিন থেকে তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমার করে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি। জানি নিশি, আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। আমি যখন রেগে থাকি
আমার মাথা ঠিক থাকে না, তাই ওই দিন ওই কথাগুলো বলেছি। কি হলো নিশি, কিছু তো বলো। আমার আর কি ছিনিয়ে নেওয়ার বাকি আছে আপনার? নিশি সত্যি বলছি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। প্লিজ একবার আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি বাসায় যাব। নিশি আমার কথার উত্তরটা তো দাও। ভালোবাসা, তাও আবার আপনাকে? এই কথাটা আমার কাছে কি মনে হয় জানেন? দি বেস্ট জোক অফ দ্য ইয়ার। আপনি কি ভেবেছেন এভাবে আমার সাথে কথা বললে আমার মন গলে যাবে আর আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো? তা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আর আপনার ভালোবাসা, খড়ের আগুন দেখেছেন কখনো? এক্ষুনি দাউ দাউ করে জ্বলে ওঠে, কিন্তু কিছু সময় পর তা একদমই হারিয়ে যায়। এগুলো কোনো ব্যাপার না বলেই উঠে এসে গাড়িতে বসলাম। এর কিছুক্ষণ পর নীলও এসে গাড়িতে বসলো। চোখ দুটো লাল হয়ে আছে, তাতে আমার কি? আমি চুপ করে রইলাম আর নীল ড্রাইভ করছে। কারো মুখে কোনো কথা নেই, নিশ্চুপ পরিবেশ। যেভাবেই হোক নিশির মনে জায়গা করে নেব। বাসার সামনে আসার আগেই নেমে পড়লাম। নিশি প্লিজ আমার কথাটা একটু ভেবে দেখো। সেই সময় আমার নেই, আর আমি এসব নিয়ে ভাবতেও চাই না, আর আপনার জন্য তো নাই বলেই চলে আসলাম। কি করে যে এর মনে জায়গা করে নেব আল্লাহ ভালো জানে। কি মেয়ের প্রেমে পড়লাম আমি। রাতে নীরবকে ফোন দিলাম। হ্যালো নীরব। জি ভাইয়া, কেমন আছেন? আমি ভালো নেই। কি বললেন? আমার মতো ভাই থাকতে আপনি ভালো নেই তা কিভাবে সম্ভব? বলেন কি প্রবলেম? প্রবলেম অনেক বলে মোবাইলে শেষ করা যাবে না, বাসায় এসো। ওকে, আমি আসছি। বাসা কাছে হওয়ার কারণে 20 মিনিটে চলে গেলাম ভাইয়ের বাসায়। জি ভাইয়া বলেন কি প্রবলেম? তারপর নীরবকে বললাম যে আমার নিশিকে চাই, এখন তোমার আমাকে হেল্প করতে হবে। কিন্তু ভাইয়া নিশি তো ভালোবাসে বিশ্বাস করে না, তাহলে? ওকে আমার ভালোবাসা বিশ্বাস করতেই হবে, তার জন্য যা প্রয়োজন আমি সব করব। নিশিকে ফোন দিলে ফোন রিসিভ করছে না। নিশি তো আননোন কল রিসিভ করে না। ও আচ্ছা, কিভাবে কি করতে হবে? দুইজন মিলে প্ল্যান করে আসলাম। সকালবেলা আজকে বাসায় কেউ আসবে? না তো, কেন? না, এত আয়োজন তাই বললাম। ভুলে গেছিস আজ তোর বাবার জন্মদিন? বাবার কথাটা মনে হতেই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মা গো, আমার বাবার মৃত্যুর জন্য যে আমি দায়ী, আমি যে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন এই কথা বলছিস মা? আমি তো জানি তাতে তোর কোনো দোষ নেই। আমরা তো জানি আমার মেয়ে কোনো দিন এমন কাজ করবে না। মা মেয়ে কান্না শুরু হলো। আপা তুমিও মেয়েটাকে না কাঁদিয়েছেন। আজ সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, আর বের হলাম না। সন্ধ্যায় বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কেন জানি নীলের কথা মনে পড়ছে। সে কি আসলে আমাকে সত্যিকারের ভালোবাসে, নাকি সেদিন পালিয়ে যাওয়ার শাস্তি দিয়ে অভিনয় করছে? কিছুক্ষণ থেকে পড়তে বসলাম, আবার ওই নাম্বার থেকে ফোন। কে উনি, আর এত ফোন কেন দিচ্ছে? রিসিভ করব? রে কখন থেকে ফোন বাজছে, রিসিভ করছিস না কেন? আসলে আন্টি, নাম্বারটা চিনি না, কাল থেকেই কল দিচ্ছে। আরো ইম্পর্টেন্ট কল হতে পারে তো, রিসিভ করা। কথা বলে দেখ। আয় তো, আমি যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? আজ সারাদিন কোথায় ছিলে? মানে কে আপনি? আমি তোমার বর। বলো কোথায় ছিলে সারাদিন? এই রে, এই তো দেখছি রাক্ষস। আমার নাম্বার কোথায় পেলো? এখন কি করি? দাঁড়া, দেখাচ্ছি মজা। সরি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, নাম্বারটা দেখে আবার ডায়াল করেন বলেই কেটে দিলাম, আর নাম্বারটা রাক্ষস দিয়ে সেভ করলাম। আরে কেটে দিল কেন? আমার ভুল হয়েছে তাই না? দেখো আজ কি করি। আবার ফোন দিলাম, ধরছে না। অনেকক্ষণ যাবৎ ফোন দিলাম, কিন্তু ধরার কোনো খবরই নেই। তুমি ফোন রিসিভ করবে নাকি আমি বাসায় আসবো? কিরে 10 মিনিট হয়ে গেল, কোনো রিপ্লাই নেই। ওকে, আমি বাসায় আসতেছি, ওয়েট। ফোন কেটে আবার খেতে চলে গিয়েছিলাম, দেখি তো আর কল দিয়েছে কিনা। ফোন হাতে নিতেই চোখ কপালে, 50টা মিস কল, আবার মেসেজও। তাড়াতাড়ি মেসেজ চেক করতে লাগলাম। ও মা, এই মেসেজ তো অনেক আগের দেওয়া, এতক্ষণে হয়তো এসে পড়েছে। এখন আমি কি করব? দৌড়ে গিয়ে শুয়ে পড়লাম, দেখি কি হয়। কি দৌড়টাই না দিল। ছোটবেলা থেকেই আমি ভালো গাছ বেড়াতাম, তাই নিশিদের বাসার পাশে নারকেল গাছ দিয়ে আমি উঠে নিশির বারান্দায় গেলাম। হায় হায়, বারান্দার দরজা তো বন্ধ, এখন কি করব? আরে আবার কি মেসেজ দিল? বারান্দার দরজা খোলা, নয়তো এখন ভাঙবো। হে আল্লাহ, এখন আমি কি করব? খুলবে না তো? ওকে, তাহলে আমি যাই করার করছি বলে 2টা ধাক্কা দিলাম। আরে এ তো সারা বাড়ি সজাগ করে ফেলবে। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। কেন এসেছেন আপনি? আবার কি চান?
ফোনটা কাটলে কেন তখন? কখন? আপনি আমাকে ফোন দিয়েছেন? কই, আমি তো জানি না, আমার ফোনে তো কোনো কলই আসেনি। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে নিশির মোবাইলটি খুঁজতে লাগলাম। কি খুঁজছেন আপনি? তোমার না জানলেও চলবে, এই তো পেয়ে গেছি। ও আল্লাহ, এখন কি হবে? আপনি আমার মোবাইল নিচ্ছেন কেন? মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার নাম্বারটা রাক্ষস দিয়ে সেভ করে রেখেছে। আমি রাক্ষস? আমার আর জীবনেও বুদ্ধি হবে না, তখনই সেভ করতে হলো নামটা, খেতে যাওয়ার আগেই করতে হলো। কি হলো? কি বিড়বিড় করছো? কি যেন বলছিলে? তোমার মোবাইলে কোনো ফোন আসেনি? তাহলে এগুলো কি? তাকিয়ে দেখি 59 মিস কল। আমি কিভাবে শুনবো? মোবাইল তো সাইলেন্ট ছিল। তাহলে ফার্স্ট কল রিসিভ করছিলে কিভাবে? ও তাই তো। নিশি, আজ তুই শেষ। কি হলো, চুপ কেন জান পাখি? ডোন্ট কল মি দিস ওয়ার্ড, ওকে? তাহলে কি ডাকবো? জানো, ময়না পাখি? কিচ্ছু ডাকতে হবে না, প্লিজ। আপনি এখন চলে যান, যদি কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিভাবে দেখলে? আপনি কি বুঝতে পারছেন না কি হবে? প্লিজ যান না আপনি। দেখলে বিয়ে দিয়ে দেবে, তাই তো? আমি তো এটাই চাই। ডাকো সবাইকে। ওকে, তোমাকে ডাকতে হবে না, আমি ডাকছি। আন্টি, আন্টি। আরে করছেন কি আপনি? প্লিজ আপনি চলে যান। আমি তো যাওয়ার জন্য আসিনি জান। ও গড, আমি এখন কি করব? কেন এমন করছেন আমার সাথে? কি চান আপনি? সিম্পল, ভালোবাসতে চাই তোমাকে, তুমি বুঝো না? না, আমি বুঝতেও চাই না। চলে যান আপনি। আরে আপনি খাটে কেন উঠছেন? আমি এখানেই থাকবো, দেখি তুমি কি করে আমাকে সরাও। বলেই শুয়ে পড়লাম। এই কোন বিপদে ফেললে আমায়? যতদিন না তুমি আমায় ভালোবাসো, আমি এই খাট থেকে নামছি না। বললেই হলো, মামার বাড়ির আবদার। কিছু সময় দুজনেই চুপ। আমি নিশির দিকে তাকিয়ে দেখলাম কাঁদছে। না, হয়তো বেশি হয়ে যাচ্ছে। নিশির কাছে গেলাম, ওর কাঠটা ধরে আমার দিকে ঘোরালাম। নিশি, তাকাও আমার দিকে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। কি হলো, তাকাও। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, ভালোভাবে বললে কানে যায় না? জোর করা লাগে সব সময়? আমাকে রাগাতে বেশি ভালো লাগে? মাথা তুলে তাকালাম নীলের দিকে। আমি সত্যি নিশি, তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, অনেক ভালোবাসি। বলে কপালে একটা চুমু দিয়ে চলে আসলাম। চলে যাওয়ার পর কেন জানি আমারও ঘুম আসছিল না। তারপর কখন ঘুমিয়ে গেলাম জানি না। কিছুদিন যাবৎ আমাকে আর নীল ডিস্টার্ব করে না, কোথাও দেখতেও পাচ্ছি না। কেন জানি খুব মিস করছিলাম, আর যে থাকতে পারছি না। দৌড়ে গেলাম নীলের বাসায়। নিশির কি প্রবলেম, কি হয়েছে? তোমাদের স্যার কোথায়? স্যার তো মালয়েশিয়ায়। ও আচ্ছা, আমি আসছি বলেই চলে আসলাম। আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না তুমি? স্যারকে তো ব্যাপারটা জানাতে হয়। আরে শিওর জেন্স, তুমি কি সত্যি বলছো? নিশি আমাকে খুঁজতে এসেছিল? জি স্যার। আমি জানতাম নিশি, তুমি আমাকে ভালোবাসবে। আমি এসেই তোমাকে আমার করে নেব। আমাকে বলার কি আছে? আমি কে হই ওনার যে আমাকে বলে যাবে? জেন্স তো নিশ্চয়ই ফোন দিয়েছে নীলকে, এখন নিশ্চয়ই আমাকে ফোন দিবে। দাঁড়া, আমাকে না বলে যাওয়া দেখাচ্ছি মজা। মোবাইলটা বন্ধ করে দিলাম। একটু কথা বলে দেখি। কি ব্যাপার, ফোন তো অফ বলছে। রাতে আবারও দিলাম, এই তো ঢুকেছে। আরে এইটা আবার কে? ধর, রাত দুপুরে এইভাবে ফোন দিচ্ছে কেন? মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিয়ে আবার পড়তে শুরু করলাম। হঠাৎ নীলের কলের কথা মনে হলো। আরে বেচারা কতগুলো কলই না দিয়েছিল। সেদিন আর থাকতে না পেরে বাসায় চলে এসেছিল, পাগল একটা। নীল আবার কল দিচ্ছে না তো? নীল তো মালয়েশিয়া। দেখি তো। মোবাইল হাতে নিয়ে দেখি এখনও কল দিচ্ছে। যদি নীল হয়। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো, কি হলো? কল দিয়ে কথা বলছেন না কেন? আজব, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বিহেভ তো মনে হচ্ছে নীল। দেখি তো একটু। কি ব্যাপার চাচা, কথা বলছেন না কেন? এই কি বললে? আমি তোমার চাচা? আর একবার বলে দেখো কি করি। কি করবেন আপনি? হ্যাঁ, আপনি কথা বলছেন না কেন? রাত দুপুরে কল দিচ্ছেন বারবার, তাও কথা বলছেন না। কি মনে করেন নিজেকে আপনি? কার কাছে কল দিয়েছেন? আমার বউয়ের কাছে। কি, বউয়ের কাছে ফোন দিছেন? সত্যি চিনতে পারছো না নাকি নাটক করছো? আপনাকে কি না চিনে থাকা যায়? যেই কাকের কণ্ঠ। কি বললে? আমার কাকের কণ্ঠ? তোমাকে যদি পাই তারপর বোঝাবো। দেখুন রং। জি না, এটা রাইট নাম্বার। কলটা কাটলে খবর আছে তোমার। যাক বাবা, এ তো আমার কথার মাঝখানে থামিয়ে দিল। আমি কোনো সাংবাদিক নয় যে আমাকে খবর দিবেন। কেন এমন করো নিশি? আপনি আমাকে না বলে চলে গেলেন কেন? জানেন আমি কত টেনশনে ছিলাম? কেন?
তুমি আমাকে নিয়ে টেনশন কেন করো? তুমি তো আমাকে ভালোবাসো না, তোমার থেকে দূরে সরিয়ে দাও, তাহলে আবার টেনশন কেন করো? এই রে, নিজেই খাইলাম ধরা। নিশি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কই আমি টেনশন করিনি তো। আমি কেন আপনার জন্য টেনশন করব? আজব। আচ্ছা, তাই নাকি জানো? ডোন্ট কল মি জানো। তাই একটু আগে কি যেন বলছিলে? টেনশনে ছিলে, আবার শুনলাম আমার বাসায় গিয়েছিলে। তাহলে আমি কি ভুল শুনেছি? আপনার কানে হয়তো সমস্যা, তাই আর কি। একদম নাটক করবে না। আর কি বলছিলে? আমার কানে সমস্যা? তোমার কানে সমস্যা। কিছু সময় দুজনেই চুপ। সরি নিশি, আমি এমার্জেন্সি কাজে চলে গিয়েছিলাম, তাই তোমাকে জানাতে পারিনি। আমি জানতাম তুমি আমাকে খুঁজবে, কারণ আমার ভালোবাসার প্রতি যে আমার বিশ্বাস রয়েছে। এত ভালোবাসো, একবার মুখ ফুটে বলতে পারো না? আমি এই যে খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ নিশি। আমি মোটেও আপনাকে ভালোবাসি না। এই মেয়ে, তুমি এখানে কি করে বলো তো? মানে? তোমাকে তো সিনেমা জগতে প্রয়োজন। দেখুন, একদম ন্যাকামি করবেন না। ন্যাকামো কি করলাম? একবার বলো না ভালোবাসি। আপনাকে কেন বলবো? আমি আপনাকে ভালোবাসি না। আচ্ছা, তাহলে খুঁজছিলে কেন আমায়? এইভাবে কয়েকদিন আমাদের কথা হলো, কিন্তু নিশির মুখ থেকে ভালোবাসার কথা বের করতেই পারলাম না। নীল, তুমি ভাবতেও পারবে না তোমার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আজ শুধু তুমি আসো, তারপর দেখো তোমার নিশি আজকেই তোমাকে আপন করে নেবে। এবার বাসায় গিয়ে তোর মুখ থেকে ভালোবাসার কথা বের করে ছাড়বো। বিকেল 4টায় বাংলাদেশে এসে পৌঁছালাম। সোজা বাসায় চলে গেলাম। নিশিকেও জানালাম না যে আমি চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম। হ্যাঁ নিশি বলো। সব ঠিক আছে। আমি যেভাবে বলেছি সব হয়েছে তো? আর তোমাদের স্যার কি করছে? হ্যাঁ সব ঠিক আছে, স্যার ঘুমোচ্ছে। ওকে, আমি আসছি। কিরে, কোথায় যাচ্ছিস? মা, আজ নীলার বাসায় যাওয়ার কথা ছিল, ভুলে গেলে? গত সপ্তাহে নীলা এসেছিল আমাদের বাসায়। এবার আমার যাওয়ার পালা। আর না গেলে তো জানোই রাগ করে। হ্যাঁ তাই তো। আচ্ছা, সাবধানে থাকিস। ওকে মা। বাই মা। বাই আন্টি। আসছি আমি বলেই চলে এলাম। কিরে, কোথায় তোরা? সব ঠিক আছে? হ্যাঁ, এই তো চলে এসেছে। আর একটু। আচ্ছা, তাড়াতাড়ি আয়। নীরব, তোর মনে আছে কি কি করতে হবে? হ্যাঁ আছে। ওকে চল। চলে এলাম। সবাই মিলে নীলের বাসায়। আগে গিয়ে জেন্সির সাথে দেখা করে সব দেখে ঠিক করে নিলাম। নীরব, 11:50 হয়ে গেছে, তুই যা আগে। হ্যাঁ যাচ্ছি। ভাইয়া, আর কত ঘুমাবে? একটু তো ওঠো। আরে নীরব, কখন এলে? এই তো এলাম। একটু আসো তো আমার সাথে, দেখি ড্রেসটা। না, এটা হবে না। আরে করছো কি নীরব? আমি কিছুতে বুঝতে পারছি না, এত রাতে এসব কি করছো? এত কথা বলো কেন? ভাইয়া নাও, এই ড্রেসটা পরে আসো। কিন্তু কেন? কোনো কিন্তু নেই, যাও তো। এরকম ধাক্কা দিয়ে পাঠালে আমাকে? একদম পাশে। চলো আমার সাথে। কোথায় নীরব? ভাইয়া এত প্রশ্ন কেন করছো? আমি কি তোমাকে মেরে ফেলবো নাকি? আরে না, তা কেন বলছো? চোখ ধরছো কেন? নো সাউন্ড, একটু অপেক্ষা করো। একটা রুমে নিয়ে আমার চোখগুলো ছেড়ে দিল। এত সুন্দর করে সাজানো হয়েছে রুমটা, কিন্তু কেন? কয়েকজন একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নীল ভাইয়া। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নীল ভাইয়া। লাইট জ্বলে উঠলো। তোমরা? হ্যাঁ, আমরা কেমন সারপ্রাইজ দিলাম বলেন? অসাধারণ। কিন্তু তার মাঝেও যে আমার চোখ একজনকে খুঁজছে, নিশিকে। ও এলো না। কি ব্যাপার ভাইয়া, পছন্দ হয়নি, কাউকে খুঁজছেন? হ্যাঁ, না মানে অনেক পছন্দ হয়েছে। আর আমাকে পিছন থেকে কেউ একজন বলে উঠলো, বলাই শেষ হয়নি, মহারানী চলে যাচ্ছে। আরে ভাইয়া চলে যাচ্ছে তো। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মহারানীকে সবসময় সবচেয়ে বেশি পছন্দ। পছন্দ না হলে কি এত সময় তাকে খুঁজতাম? তাহলে তখন বললেন কেন? আমি তো মজা করছিলাম। নিচে আমাকে অবাক করে দিয়ে সবার সামনে প্রপোজ করলো। সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সুখ দুঃখের ভাগ নিতে চাই। দেবে কি সেই অধিকারটুকু? আই লাভ ইউ নীল। আমি তো অনেক আগে থেকেই দিয়ে আসি মহারানী, বলেই নিশিকে জড়িয়ে ধরলাম। সবাই কেক কেটে খাওয়া দাওয়ার পর চলে যাবার পালা। সবাই চলে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। নিশি, বলেন। একটু এদিকে এসো। বলেন। থ্যাঙ্কস জান, এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ওয়েলকাম মহারাজ। ওকে, দেরি হয়ে যাচ্ছে, সবাই বাইরে কি ভাববে, সরুন। নো আপনি, ওকে অনলি তুমি। ওকে। আজ থাকো না জান। না, বিয়ের আগে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাই না মহারাজ। যেতে দেবো এক শর্তে। কি? কাল আমাকে সময় দিতে হবে। ওকে দিব। হ্যাপি? হ্যাঁ হ্যাপি,
বলে কপালে একটা চুমাকে দিলাম। চলো, ড্রাইভার না, আমি দিয়ে আসবো, চলো। হাজার বারণ করলেও শুনবে না। আচ্ছা চলো। বাসায় পৌঁছে দেখার সময় একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম। নিশি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি চোখ মারাতেই হাসতে লাগলো, ভাগলি একটা। তারপর দিন বিকেলে, কি হলো, কোথায় তুমি? এই তো আসছি। তাড়াতাড়ি নিচে নামো, আমি অপেক্ষা করছি। এই, তুমি বাসার সামনে কেন এসেছো? আমার জানকে নিতে, তাড়াতাড়ি আসো তো। আসছি। এখানেই শুরু হলো নীল আর নিশির ভালোবাসার গল্প। কিন্তু সুখ সবার ভাগ্যে থাকে না, তাই আমার আর নিশির ভালোবাসার বাধা শত্রু হয়ে সামনে এলো আমার এক্স গার্লফ্রেন্ড অদিতি। হ্যালো নীল। কে বলছো? আমি অদিতি। ও আচ্ছা, কেন কল দিয়েছো? কি করছো? অফিসে আছি। একটু সময় হবে? হ্যাঁ। কোথায়? অফিসে এসো। ওকে, আমি আসছি। বাই। অনেক দিন পর আজ দেখা হবে। কি পরে যাই? ইয়া, এটাই বেস্ট। নীল থ্রি পিস পরে বের হলাম অফিসে। নীল দেখো, আমায় ফুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দাও। না, তার এখন সম্ভব নয়। কেন? অদিতি, তুমি খুব ভালোভাবে জানো আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ জানি তো তুমি আমাকে ভালোবাসো নীল। আমি জানি তুমি আমার অভিমান করে আছো। না, আমি তোমাকে ভালোবাসি না, আমি নিশিকে ভালোবাসি। আর হ্যাঁ, তোমাকে আমি একসময় ভালোবাসতাম, এখন ভালোবাসি না, এখন আমি নিশিকে ভালোবাসি। নিশি? কে সে? ওকে, তাতে তো কোনো সমস্যা নেই। এখন শুধু আমাদের ভালোবাসবে, শুধু আমাকেই। তোমাকে তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। তুমি ভালোবাসা কি বুঝো? বুঝো শুধু টাকা। আজ আমার টাকা আছে, আজ আমি কোটিপতি, তাই আমার কাছে ছুটে এসেছো। সেদিন আমার কিছু ছিল না, তাই তুমিও চলে গিয়েছিলে। নীল প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। না, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। যখন আমার বাবা ও আমার সৎ মামাকে অবহেলা করতো, তখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তোমাকে আমার কাছে পাইনি। যেদিন আমার সৎমা মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল, সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কারণ সেদিন আমি পথের ফকির ছিলাম তাই। আর আজ আমার অনেক টাকা হয়েছে, আমি কোটিপতি হয়েছি, তাই তুমি ফিরে এসছো। আবার কাল যদি আমি সব হারিয়ে পথে বসি, তাহলে আবারও আমাকে ছেড়ে যাবে। তোমার মতো মেয়েকে আমার চেনা হয়ে গেছে। ওকে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা জানতে চাই, তুমি কি এমন কাউকে ভালোবাসো যে তোমার টাকা কেনা তোমাকে ভালোবাসে? এমন কি কেউ আজও পৃথিবীতে আছে? এটা পরীক্ষা করেই দেখা না যে সে তোমাকে নাকি তোমার টাকাকে ভালোবাসে। আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, সবাই তোর মতো লোভী না। মুখে না বলে প্রুভ করে দেখো। তোর মতো মেয়ের কাছে আমার নিশির ভালোবাসা প্রুভ করব? ভাবলি কি করে তুই? ভাবতে হবে না। তাহলে আমার পিছু ছেড়ে অন্য কাউকে নিয়ে আবার ভালোবাসার রং তামাশা শুরু কর। করব, এক শর্তে। আমি প্রশ্নবোধক চোখে তাকালাম অদিতির দিকে। 1 কোটি লাগবে। এই তো, তোর লোভী মুখটা আবারও ভেসে আসছে। চলে যা আমার অফিস থেকে, আর নয়তো ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে। আমিও তোকে দেখে নিব কি করে নিশিকে নিয়ে সংসার করিস, সব শেষ করে দিব আমি। তুই ভাবতেও পারবি না আমি কি করতে পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে অদিতি চলে গেল। বসে বসে ভাবতে লাগলাম, সত্যি কি নিশি আমাকে ভালোবাসে নাকি আমার টাকাকে? কিভাবে বুঝবো আমি? নিশু যদি অদিতির মতো হয়, অদিতির কথাগুলো শুধু মাথায় করছে। নিশুকে আমাকে ছেড়ে চলে যাবে যদি কখনো টাকা আমাকে ছেড়ে চলে যায়। এত জাম, পুরো 1 ঘন্টা সময় লাগলো এই জায়গাটায় আসতে। না জানি মহারাজ কত রেগে আছে। এই নীল, নীল। ও তুমি কখন আসলে? কখন থেকে ডাকছি তোমাকে, কি হয়েছে? এনিথিং রং? নিশির দিকে তাকাতে মনে হলো অদিতির কথা। কত ভালোবাসা ছিল দুজনের। যেদিন টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে বাবা বঞ্চিত করে দিয়েছে, সেদিন অদিতির ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছিল। ওই কি হয়েছে তোমার? কখন থেকে কি ভাবছো? চলে যাব আমি? কই না তো, চলো বাসায় যাব। নীল, বাসায় কেন? চলো না অন্য কোথাও যাই। না, আজ না, অন্যদিন যাব। আরে তুমি ভয় পাচ্ছ কেন? বিয়ের আগে আমি কিছুই করব না, ডোন্ট ওয়ারি। নীল, আমি কি তোমাকে এসব কিছু বলেছি? বলনি তো, এমনিই বললাম। তারপর দুজনেই চুপ। কি হলো, চুপ করে আছো কেন? আরে বাবা, আমি তো জাস্ট মজা নিয়েছি। আচ্ছা সরি। কি হলো, কথা বলো না কেন? আর কখন এমন কথা বলবো না, এবার তো কথা বলো। এমন মজা যেন আর কখনো না নেওয়া হয়। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আরে এই অসময়ে আবার বৃষ্টি আসলো কোত্থেকে? এই চলো না, ভিজবো আজকে প্লিজ। তোমার ঠান্ডা লাগবে নিশি। কিচ্ছু হবে না। বলেই নেমে গেল গাড়ি থেকে। নিশির সাথে হাঁটছিলাম ঠিকই, কিন্তু আমার মাথায় শুধু একটাই ভাবনা, নিশি কি আমায় ছেড়ে চলে যাবে? একদম কাক ভেজা হয়ে গেলাম দুজনে। এই নীল, আজ আর আমি বাসায় যাব না। আমি বরং বাসায় চলে যাই, আর তুমিও গিয়ে চেঞ্জ করে নাও।
ওকে মহারানী, লাভ ইউ। লাভ ইউ টু। দুইজন দুজনের বাসায় চলে আসলাম। আমি এসেই খাবার খেয়ে কিছু মেডিসিন খেয়ে নিলাম যেন জ্বর না আসে। ওহ, নিশির জন্য আজকে ভিজতে হলো। মাথাটা কেমন ভার হয়ে আসছে, মনে হয় জ্বর আসবে। ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়লাম। রাতে নিশির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা, যাক বাবা, জ্বর ওঠেনি, ভাগ্য ভালো। নীলের কি অবস্থা? ওর আবার জ্বর ওঠেনি তো? কল দিলাম ধরছে না, নাকি ঘুমাচ্ছে? কিন্তু এখন তো অফিসে থাকার কথা, ধরছে না কেন? অফিসে থাকলেও তো মেসেজ করে। বেশি কল দেখলে পরে আরও টেনশনে পড়ে যাবে, তাই আর দিলাম না। ফ্রি হয়ে নীলি কল দিবে, আমি বরং একটু শুয়ে থাকি। ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না আজ। স্যার, এই তো অনেক জ্বর, কি করব এখন? আমি নিশিকে একটা কল করি, দেখি নিশি এসে যদি খাওয়াতে পারে। তাই করো। কি বলছো? ওকে, আমি আসছি। এটাই সুযোগ, যা করার এখনই করতে হবে। অদিতি ম্যাম, আপনি বুঝতে পারছেন না কেন? ওকে, আমি এখনই পাঠাচ্ছি। ওকে চলে এসেছে? না, এখনই আসবে। কোথায় তোমাদের স্যার? ওকে, আমি যাচ্ছি। জেন্স, তুমি একটু কষ্ট করে খাবারটা রুমে দিয়ে যাও, দেখি খাওয়ানো যায় কিনা। এমন ভাব যেন নিজের জামাই। তুই কোনো দিনও স্যারের হতে পারবি না। এই নিন্স থাকতে স্যারের হতে শুধু অদিতি ম্যাম। আল্লাহ, এ তো জ্বরে পুড়ে যাচ্ছে। রনিকে ডেকে সাইড করে শুয়ে দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি। কাল যদি এসে গোসল করে নিত তাহলে তো আর এমন হতো না। জেন্সকে দিয়ে নীলের ফ্যামিলি ডাক্তারের সাথে কথা বলে মেডিসিন ঠিক করে নিয়েছি। এখন খাওয়াতে পারলেই হয়। নীল একটু খেতে হবে, না খেলে মেডিসিন খাওয়া যাবে না। খুব জোর করে খাইয়ে মেডিসিন খাইয়ে দিলাম। এখন জ্বরটা কমলেই বাঁচি। সব আমার জন্য। আমি যদি ভিজতে না চাইতাম তাহলে তো এমন হতো না। নীলেরও এত কষ্ট সহ্য করতে হতো না। চোখ খুললাম, এখন আর মাথা ব্যথা করছে না। কি মহারাজ, ঘুম শেষ হলো? তুমি কখন এলে? আমাকে ডাকলে না কেন? নিশি তো সেই সকালেই এসেছে স্যার, এসে আপনার মাথা ধুইয়ে দিয়েছে, নাস্তা করিয়ে মেডিসিন খাইয়ে দিয়েছে, তাই তো এখন আপনি সুস্থ আছেন। কি বলো, এখন কয়টা বাজে? 2টা বাজে মহারাজ। কি? জি। জেন্স চলে গেল রুম থেকে। নিশির কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আবারও। গতকাল গোসল করনি? না, ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। তাই তো এমন হয়েছে। কেন যে বললাম না তোমাকে গোসল করতে? সব আমার জন্য হয়েছে। কিছু হয়নি, আর জ্বর হওয়াতেও তো ভালো হলো। তোমার কোলে মাথা রাখতে পারলাম। আচ্ছা হয়েছে, এখন লাঞ্চটা করে মেডিসিন খেয়ে নাও। আমাকে বাসায় যেতে হবে। কোন সকালে এসেছি। কি হলো ম্যাম, আসছে না কেন ওনারা? আমি আর খাবো না, তুমি যাও, বাসায় চিন্তা করবে আবার। খাবে না মানে? আবার জ্বর আসবে। তাহলে জেন্টস খাবারটা দিয়ে যাও তো। হ্যাঁ, আমি দিচ্ছি। এই নিশি পারবে স্যারকে বোঝাতে, কি দারুণ লাগছে দুজনকে। আমি খাবো না, তুমি যাও তো। ওকে, আমি যাচ্ছি। আমিও খাবো না, রাতেও খাবো না। থাকো তুমি ওইভাবে। আমার কি না খেলে আমি কে যে আমার কথা শুনবে? বলেই চলে আসলাম। দৌড়ে গিয়ে হাতটা ধরলাম। খাবে না মানে? আর কি বললে? তুমি কে? কেন তুমি জানো না তুমি আমার কে? আমি যদি কারো কিছু হতাম তাহলে আমার কথা ঠিকই শুনতে। দেখে ছাড়ো, আমি বাসায় যাব। আমি খাবো, চলো বলে কোলে তুলে নিলাম। এইভাবে ব্ল্যাকমেইল না করলে নীলকে খাওয়ানো যাবে না। খাবো এক শর্তে। আবার কি? একসাথে লাঞ্চটা করতে হবে। ওকে মহারাজ, এবার তো খাওয়া শুরু করুন। ওকে মহারানী। দুজনে মিলে লাঞ্চটা শেষ করলাম। নীল, এবার তুমি রেস্ট নাও, আমি আসছি কেমন? আর ফোনটা সামনে রেখো, আমি কল দিব কিন্তু। যেই না বের হতে যাব তখনই। আরে আমার ছেলেটা কি হইল? হ্যাঁ, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? বলতে বলতে রুমে ঢুকলেন নীলের সৎমা। মেয়ে, কে তুমি? আমার ছেলের রুমে কি করো? হ্যাঁ আন্টি, এটা হচ্ছে আপনার ছেলের লাভার নিশি। অদিতি বলে উঠলো। ওহ, তুমি তাহলে এমন বানাইছো আমার নীলাকে, আমার কাছ থেকে দূরে রাখছো। মা, তুমি কাকে কি বলছো? তুই থাম। মা আমাকে থামিয়ে দিয়ে আরো কত কি বলছে। তোমারই প্রেমে দেওয়ানা হইয়া আমার ছেলে আমাদের পর করে দিয়েছে, লজ্জা লাগে না? তোমার একটা অবিবাহিত মেয়ে হইয়া একটা অবিবাহিত ছেলের ঘরে আসতে অবশ্য তোমারই বা কি দোষ? জন্মে ঠিক থাকলে বা লজ্জা থাকবো। আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম। কি বলছেন উনি? নীল কিছুই বলছে না। আমি আর থাকতে পারলাম না, কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসলাম। আমি নিশি দাঁড়াও,
নিশি আমার কথা শোনো। নিশি, তুমি কি আমাকে শান্তি দিবা না? কি চাও আমার কাছে? তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই কথা বলতে পারলে কিভাবে? টাকার জন্য যেদিন আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে, তোমার কথা শুনিনি বলে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল আমাকে। আর আজ এই বাড়ি গাড়ি সব আমি করেছি আমার পরিশ্রম দিয়ে, সব করেছি। আজ আমি কোটিপতি, সব আমার সততা ও পরিশ্রমে। এখন এসেছো সন্তানের দাবি ফলাতে? এতদিন কোথায় ছিল এসব? কি বললো উনি এগুলো? আমাকে, আমার লজ্জা নেই? আমার জন্মের ঠিক নেই? কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। নীল বারবার ফোন দিচ্ছে, আমি ফোন বন্ধ করে দিলাম। নিশি চলে যাওয়ার পর অদিতি বিজয়ের হাসি মুখে নিয়ে বলতে লাগলো, এটাই তো চেয়েছিলাম আমরা। কি বলো নিস? আজ 4 দিন ধরে নিশির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ফোন অফ, বাসা থেকে বেরোচ্ছে না, বাসায় যেতে পারছি না। কি করব আমি? না, এভাবে বসে থাকলে কাজ হবে না। এর রহস্য জানতে হবে। নীলের মা কিভাবে জানলো নীল অসুস্থ? মোবাইলটা অন করলাম, সাথে সাথে নীলের মেসেজের পাহাড় এসে জমেছে। কল দিল, রিসিভ করলাম। প্লিজ জান, কথা বলো। নিশি প্লিজ কথা বলো, না হলে আমি কিন্তু বাসাতে চলে আসবো। ওকে, কথা বলতে হবে না, আমি বাসায় আসছি। না, বাসায় আসতে হবে না, লেকের পাড়ে থাকো, আমি আসছি। অনেকক্ষণ যাবৎ বসে আছি, নিশে আসছে না। যেই চলে যাওয়ার জন্য উঠতে যাব, তখনই দেখি নিশে আসছে। আমি কোন নিশিকে দেখছি? খুব কান্না করেছে, চোখগুলো ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে। নিশে আমার সাথে দেখা করার সময় কখনো চুল বেঁধে আসতো না, আজ চুল কাঠি দিয়ে বেঁধে এসছে। এসে দেখি নীল আগেই চলে আসছে, গিয়ে পাশে বসলাম। দুজনেই চুপচাপ লেকের পাড়ে বসে আছি, কেউ কিছু বলছে না। সরি নিশি, প্লিজ আমার সাথে রাগ করে থেকো না। প্লিজ তুমি আমাকে যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। বলো কি জানতে চাও? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। বাবা মা তোমার কাছে থেকে দূরে কেন? আর ওই মেয়েটিই বা কে? প্লিজ নিশি, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। এসব ছাড়া অন্য কিছু বলো। নিশি বলল, আমার তাড়া আছে, যেতে হবে। আমি বললাম, সরি নিশি, আমি জানি এগুলো বললে তুমি আমার থেকে দূরে সরে যাবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এড়িয়ে যাচ্ছ? তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না, আর যেহেতু তোমার বলার ইচ্ছেও নেই, তাই আমি আরও জানার জন্য জোর করব না। তবে একটা কথা, বাবা মাকে যেদিন তোমার বাড়িতে নিয়ে আসতে পারবে সেই দিনই আমাকে কল করবে, তার আগে না। বলে চলে আসছিলাম। নিশি কথাগুলো বলেই চলে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরলাম। এত বড় শাস্তি আমাকে দিও না নিশি, আমি কোনোদিনও বাবা মাকে ফিরে নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকেও আর প্রয়োজন নেই তোমার? না নিশি, তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। বলে নিশিকে ছুড়ে ধরলাম। প্লিজ নিশি, আমাকে একা করে দিও না। আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, অনেক কিছু। তুমি আমাকে ছেড়ে যেও না। বলেই নীল কাঁদতে লাগলো। আমিও নীলকে জড়িয়ে ধরলাম। যাব না, কথা দিলাম। কি হয়েছে আমাকে বলো তুমি, আমি সব ঠিক করতে পারবো কিনা জানি না, তবে তোমার পাশে থেকে সাহায্য করব। নিশির কথাগুলোতে কেন জানি খুব শান্তি লাগছিল, তারপরে জড়িয়ে ধরে রাখলাম। নীল, তাকাও আমার দিকে, আমাকে বলো না কি হয়েছে তোমাদের মাঝে। অন্যদিন বলবো প্লিজ। না, আমি আজকেই শুনবো। জোর করছো? হ্যাঁ তাই। ওকে, তাহলে শোনো। আমার বাবা। নীল, আজ আর বের না হলে হয় না? কেন, আজকে কোনো কাজ আছে? না, তেমন কিছুই না। আজ তোর সেলিম আঙ্কেল আসবে তার পরিবার নিয়ে। তাতে আমার কি? তাতে তোমার অনেক কিছু। আর আজ তুমি বের হবে না, কিছুক্ষণ পর তোমার এঙ্গেজমেন্ট। আকাশ থেকে পড়লাম মনে হয় বাবার কথা শুনে। বাবা, আমি এখন বিয়ে করব না, আর তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ জানি, আর কি করতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি। আজ সেলিমের মেয়ের সাথে তোমার এঙ্গেজমেন্ট, না আমি বিয়েটাই দিয়ে দেব। সেই মেয়ে কিনা সারাদিন ক্লাবে পড়ে থাকে, সেই মেয়ে কিনা রাতের পর রাত ক্লাবে ছেলেদের সাথে কাটায়। ওই মডার্ন মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। আমি বিয়ে করলে অদিতি কি করব? ওই অদিতিকে বিয়ে করলে ভিখারি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার। আর সেলিমের মেয়েকে বিয়ে করলে তুমি তার কোটি কোটি টাকা সম্পত্তিশালী হতে পারবে। তাতে আমার ব্যবসার দিক থেকেও ভালো হবে, দুদিকে লাভ আর লাভ। তুমি আমাকে কোটিপতি করার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নাওনি, বরং নিজের ছেলেকে বিক্রি করে দিচ্ছ। তাই বলে আমি অবুঝ নই যে আমি তোমার সব কথা শুনবো। দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তারপর আমি বিয়ে করব না বলে বেরিয়ে আসছিলাম। শোনো, আজ তোমার বাবার টাকা আছে বলে অদিতি তোমার কাছে আছে। আর যদি আমি তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে বঞ্চিত করে দেই, দেখবে কোথায় গিয়ে দাঁড়ায় তোমার অদিতি। আর যাই হোক,
অদিতি আমাকে ছেড়ে যাবে না, আর কিছুতেই ওই মেয়েকে আমি বিয়ে করব না। তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে নীল নামের কেউ আমার পরিবারে নেই। এই বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হলো। আজ থেকে তোমাকে আমি চিনি না, আর তুমিও আমাকে বাবা আর তোমার মাকে মা বলে চিনবে না কিংবা পরিচয় দিবে না। প্রয়োজন নেই তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার। আমি চলে গেলাম বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে তো আসলাম, কিন্তু যাব কোথায়, কি করব, কিচ্ছু মাথায় আসছে না। এর মধ্যে রিয়াদের কথা মনে হলো। রিয়াদ নিশ্চয়ই আমাকে হেল্প করবে, তার কাছে যাই। রিয়াদ, দেখ তো কে আসছে। দেখছি মা। আরে তুই অসময়ে ভেতরে ঢুকতে দে, তারপর বলি। ও হ্যাঁ, তাই তো, চল। ভেতরে গিয়ে দেখলাম আঙ্কেল বসে আছে, আন্টিও আসলো। কি ব্যাপার নীল, কোনো সমস্যা? বল না, না বলে বুঝবো কি করে? বলছি, রুমে চল। ওকে চল। রুমে গিয়ে রিয়াদকে সব কথা খুলে বললাম। এখন কি করতে চাস তুই? আমি জানি না রে কি করব, কিন্তু আমি ওই মেয়েকে কোনোদিন বিয়ে করব না। তুই তো জানিস অদিতি আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ জানি, অদিতি জানে। না, কি করব, কিছু মাথায় আসছে না। কল বাজছে তোর। অদিতি বলো। কি হয়েছে, ভুলে গিয়েছো? আজ যে দেখা করার কথা ছিল। না, ভুলিনি, আসছি, তুমি থাকো। তুই যা, অদিতির সাথে দেখা করে আয়। আমার এখানেই থাকবি, পরে দেখা যাবে কি করা যায়। থ্যাঙ্কস দোস্ত, পাশে থাকার জন্য। আরে ধুর, আমি দেখি কি করা যায়। গিয়ে দেখি অদিতি রেগে আগুন হয়ে আছে। এত দেরি কেন নীল? একটু কাজ ছিল তাই। অদিতি। হ্যাঁ বলো। অদিতি, আমাকে ছেড়ে যাবে না তো? আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোথাও যাব না নীলকে ছেড়ে। এই কথা কেন বলছো? না এমনি। কি হয়েছে নীল, মন খারাপ? কিছু না তো। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু হয়েছে, বলো না কি হয়েছে। বলতে চাইছিলাম না অদিতির, বলতে চাইছিলাম না। অদিতি জোরাজুরিতে বলতে বাধ্য হলাম, তারপর যা হলো সব তো খুলেই বললাম। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এরপর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রিয়াদ তার বাবাকে সব খুলে বলল, কারণ বাবাই যে তার সবচেয়ে বড় বন্ধু। সবই তো শুনলাম, কিন্তু কাল তো আমরা কক্সবাজার যাচ্ছি তোর চাচার বাসায়, এসে নীলের একটা ব্যবস্থা করব, কি বলিস? বাবা, তুমি যা ভালো মনে করো। এর মধ্যে আমিও আসলাম। নীল। জি আঙ্কেল। আমি জানি তোর মনের ভিতর কেমন ঝড় চলতেছে। এই শফিক থাকতে তোর কোনো চিন্তা নেই। আজ থেকে আমার 2 ছেলে। বলেই জড়িয়ে ধরলেন। আমি জানতাম আঙ্কেল তুমি কখনো আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। এইভাবে কিছুদিন চলে গেল। এর মধ্যে একটা বিষয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে অদিতির চোখে সে আগের ভালোবাসা নেই, কোথায় যেন একটু কমতি আছে। একদিন সন্ধ্যাবেলায়, রিয়াদ আমি একটু ফ্লেক্সি লোডটা করে আসি, রাতে অদিতির সাথে কথা বলতে হবে। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। বের হয়ে কাজ শেষ করে চলে আসছিলাম, দেখলাম অদিতি একটা ছেলের সাথে খুব হাসাহাসি করছে। কে এই ছেলে? অদিতির সব কাজিনকে তো আমি চিনি, একে তো কোনোদিন দেখিনি। কে হতে পারে? এর সাথে সময় কাটাচ্ছে ঠিক তেমনভাবেই যেমনভাবে আমি আর অদিতি কাটাই। কিছুক্ষণ পর তারা একটা গাড়িতে উঠলো, আমিও তাদের ফলো করতে লাগলাম। ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলছিল। আমি অপোজিট টেবিলে বসে সব কথা রেকর্ড করলাম। তোর মনে এই ছিল? ছি। আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ওই ছেলের খোঁজ নিয়ে জানতে পারলাম ওইটা অদিতিরই বয়ফ্রেন্ড, অনেক কোটিপতি বাবার ছেলে। রাতে কল দিল, এমনভাবে কথা বলছে যেন আমি ছাড়া ওর আর বেঁচে থাকার শক্তিই নেই। বেশ স্বাভাবিকভাবে কথা বলে রেখে দিলাম, কাল যা করার করব। পরদিন অদিতি দেখা করতে আসবে আজকে। হ্যাঁ আসো জান, জানো তোমাকে কত মিস করেছি। আসছে বলে ফোনটা রেখে মৃদু হাসি দিলাম। হারে টাকা। অদিতির কাছে গিয়ে বসলাম। খেয়েছিলে আজকে? হ্যাঁ খেয়েছি। তুমি? ঘুম হয়নি? চোখ ফুলাছে যায়? না, গতকাল রাতে হয়নি। আশা করছি আজ রাতে খুব ভালো ঘুম হবে। আমার কথা শুনে অদিতি কেমন যেন ভয় পেয়ে গেল, ভাবলো যে কিছু জানতে পারলাম না তো। মানে কি, কি বলতে চাইছো নীল? তারপর রেকর্ডটা অদিতিকে শোনাতে লাগলাম।